ক্লিন আপ ক্যাচ আপ কি কুইক বুকস না জেরো? আমার যতটুকু মনে পড়ে আপনাদের আমি ক্লিন আপ ক্যাচ আপ দেখাইছি। ভিডিও নাই? দেখেন, আমি একদম রিয়াল কোম্পানিতে ঢুকে ক্লিন আপ দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা কোম্পানি। আচ্ছা দেখেন, ক্লিন আপ ক্যাচ আপ এরর ফিক্সিং একই জিনিস। ক্লিন আপ বললেও যা করব, ক্যাচ আপ বললেও তাই করব, এরর ফিক্সিং বললেও তাই করব। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমরা যদি এখানে, হ্যাঁ রেকর্ডিং অন করছি ভাই। দেখেন, আমরা যদি ক্লিন আপের কাজ করতে চাই বা ক্যাচ আপ বা এরর ফিক্সিং, আমি ধরেন যাব ট্রানজ্যাকশন সেন্টারে, এখানে গিয়ে আমি রিকনসাইলে যাব। রিকনসাইলে গেলে নর্মালি ধরেন এখন কোন মাস চলে, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ধরেন আমার জানুয়ারি মাসের, দেখেন আমার এখানে আমি যদি একটু ভিউ করি, দেখেন যদি ভিউ করি তাহলে আমি দেখতে পারবো এখানে স্টেটমেন্টগুলো অটোমেটিক্যালি ব্যাংক থেকে আসে। ট্রানজ্যাকশন যেরকম আসে ব্যাংকের স্টেটমেন্টও ঠিক সেরকমভাবেই আসে। আমরা যে পিডিএফ স্টেটমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো এখন আর ক্লায়েন্টের কাছ থেকে চাওয়া লাগে না। ঠিক আছে? জি হবে। দেখেন এখন আর ক্লায়েন্ট থেকে চাওয়া লাগে না যে আপনি আমাকে পিডিএফ স্টেটমেন্ট দেন। সে কুইক বুকসের অ্যাক্সেস দিলেই, যদি ওই অ্যাকাউন্ট আপনার ইয়ের সাথে কানেক্ট থাকে, মানে ব্যাংকের সাথে যদি কানেক্ট থাকে, তাহলেই আমরা এখান থেকে কিভাবে ম্যানেজ করব দেখাচ্ছি। আমি আমি দেখতেছি, আমি একটু ক্লাসে আছি তো, পরে দেখতেছি। হ্যাঁ, পরে জানিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এই ক্লায়েন্টের মান্থলি বুক কিপিং করি। হ্যাঁ, প্রতি মাসে আমি এখানে ফার্স্ট অফ অল মান্থ শেষ হওয়ার আগে তার এখানে ট্রানজ্যাকশনগুলো অটোমেটিক্যালি আসে। দেখেন, রিয়াল জিনিসটাই আমি দেখাচ্ছি যে আমি আমার এখন শুধু কুইক বুকস ইউজার অ্যাক্সেস নিলেই এনাফ, আর তেমন কিছু দরকার হয় না। ঠিক আছে? যদি বুক কিপিং করি, দেখেন আমি হচ্ছে ব্যাংক ট্রানজ্যাকশনে যাব। যদি কানেকশন না থাকে সেটা ডিফারেন্ট কেস। যদি কানেক্ট থাকে তাহলে আমরা দেখেন এখানে লাস্ট 4 ঘন্টা আগে আপডেট করা হয়েছে। ঠিক আছে? এই দেখেন এখানে 4 ঘন্টা আগে আপডেট করা হয়েছে। আমি জাস্ট কি করব, এখন যদি আপডেট করি, এখানে 39 আছে, এই 4 ঘন্টার মধ্যে যদি সে কোনো ট্রানজ্যাকশন করে থাকে তাহলে এখানে এটা আপডেট হবে। ধরেন 39 জায়গায় 45 হবে বা 40 হবে, যে কটা করবে সে কটা এখানে আপডেট হবে। জাস্ট এখানে আপডেট দিব, অটোমেটিক্যালি হচ্ছে এখানে অনেক সময় কিন্তু কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। সো এটা আপনি কানেক্ট করবেন না, এটা ক্লায়েন্টকে বললে ও নতুন করে আবার কানেক্ট করে দিবে। ঠিক আছে? দেখেন আমরা এখানে জাস্ট হচ্ছে এর মধ্যে হয় নাই। ঠিক আছে? যা ছিল তাই আছে। দেখেন আমার আমার কাজ কি, আমি হচ্ছে এখানে যেহেতু সব আছে, আমি এখানে ঢুকে ক্যাটাগরি করব। যেহেতু আমি এই ক্যাটাগরি এর আগে অনেকবার করেছি,
হ্যাঁ, আমি জানি কোনটা কোন হেডে যাবে, অথবা এখানে অনেক সাজেশন দিবে আমাকে, সেই অনুযায়ী করব। এবং আপনারা হচ্ছে পেয়ার টু অ্যানাদার ট্রান্সফার এই জিনিসটাও আপনারা জানেন, জানেন তাও বলতেছি, ক্যাটাগরি যেহেতু একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 8821 বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের 2টা 3টা 5টা 7টা ব্যাংক থাকতে পারে, অনেক ক্ষেত্রে 10টা 20টাও থাকতে পারে। ঠিক আছে, যতগুলোই থাকুক না কেন আমরা আমাদের মানে সিস্টেমটা ফলো করব, এবং যখনই বেশি মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তখনই দেখা যাবে যে তার বেসিক্যালি একটা ব্যাংক বা 2টা ব্যাংকে সে ট্রানজ্যাকশন করবে বেশি, বাকিগুলোতে বেশিরভাগই ট্রান্সফার থাকবে। ঠিক আছে, ধর আমি যদি এটার কথাই বলি, এটা দেখেন ওইটা হচ্ছে মানে ওয়েলস ফার্গো হচ্ছে একটা ব্যাংক, এইটার আন্ডারে দেখেন কত ধরনের অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে ওনার পে অ্যাকাউন্ট, নাম্বার দেওয়া আছে আলাদা। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, বিজনেস সরি সেভিংস অ্যাকাউন্ট, এটা ওয়েলস ফার্গো। আমি তার একটু ইয়াতে যাই, ভেতরে যাই। এটা ওয়েলস ফার্গো, এটা হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট। এটা ওয়েলস ফার্গো, এটা হচ্ছে দেখেন প্রফিট হোল্ডিং অ্যাকাউন্ট। এটা হচ্ছে সিটি ব্যাংক, এটা মানে আপনার ওয়েলস ফার্গো না, এটা সিটি ব্যাংক হচ্ছে ট্যাক্স হোল্ডিং, এটা হচ্ছে প্রফিট হোল্ডিং। ঠিক আছে, এটা দেখেন ওয়েলস ফার্গো, এটা প্রফিট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা দেখেন ওয়েলস ফার্গো ট্যাক্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে ওয়েলস ফার্গো অপারেটিং এক্সপেন্স অ্যাকাউন্ট। তো এখানে 2টা অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়, একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স আর একটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, তার মানে হচ্ছে হ্যাঁ একটা ইনকাম একটা এক্সপেন্স। ধরেন তার মানে এখানে যেটা দাঁড়াইলো যে অপারেটিং অ্যাকাউন্ট যেটা, ওই ক্লায়েন্ট যত প্রকারের খরচ করে বেশিরভাগই এই অ্যাকাউন্টের মাধ্যমে করে। ঠিক আছে, তাহলে খরচ যে করে টাকা তো অবশ্যই আনতে হবে, টাকা হয় সেলসের টাকাও ঢুকতে পারে, মালিক কন্ট্রিবিউট করতে পারে সেটা ঢুকতে পারে, অন্য কোনো ব্যাংক থেকে আসতে পারে। ঠিক আছে, কয়েকটা পয়েন্ট বলবো, এগুলো লিখে রাখবেন। যেমন আপনি যদি দেখেন মানে একই ট্রানজ্যাকশন অনেকভাবে ক্যাটাগরি হইতে পারে। নাম্বার 1, ধরেন আপনার ব্যাংক একটা ব্যাংকে টাকা ডিপোজিট হয়েছে, স্পষ্ট করে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ট্রান্সফার মানে XXXX3986 এই নাম্বার থেকে আসছে। এখন ওই নাম্বার আপনার এই কোম্পানিতে কোথাও নাই, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলেন, সে বলল এটা আমার অন্য একটা কোম্পানির অ্যাকাউন্ট, ওই কোম্পানি থেকে এটা আমি ট্রান্সফার করে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আপনি এই ক্ষেত্রে এটার ক্যাটাগরি কি দিবেন, লিখে রাখেন। এটার ক্যাটাগরি দিবেন, হয় দিবেন হচ্ছে লোন, অথবা দিবেন ইন্টার কোম্পানি লোন, শুধু লোন অথবা ইন্টার কোম্পানি লোন, এই নামে ক্যাটাগরি করবেন। আবার অ্যাকাউন্ট নাম্বার আছে এই কোম্পানিতেই অন্য একটা অ্যাকাউন্ট থেকে আসছে, তখন ডিরেক্ট দিবেন ট্রান্সফার, লিখে রাখেন ডিরেক্ট দিবেন ট্রান্সফার। আবার অ্যাকাউন্ট নাম্বার আছে কিন্তু অন্য কোনো কোম্পানি থেকে আসে নাই, মালিকের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আসছে, ওইটা দিবেন ওনার্স কন্ট্রিবিউশন, লিখে রাখেন। আবার ধরেন সেম অ্যাকাউন্ট নাম্বার আছে, মালিকও দেয় নাই, অন্য কোনো কোম্পানি থেকেও আসে নাই, তার নিজস্ব কোনো ব্যাংকে ট্রান্সফার হয়েও আসে নাই, এটা হচ্ছে ক্লায়েন্ট তাকে তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিছে, সেই ক্ষেত্রে আমরা কি দিব, সেই ক্ষেত্রে দিব হচ্ছে আমরা সেল। কি দিব, সেল। তাহলে দেখেন একই জিনিস, এই ধরনের ইস্যু কিন্তু আপনি অনেক পাবেন। ঠিক আছে, সো এইগুলো আপনি এভাবে ফাইনালাইজ করবেন। এখন ধরেন ইন দ্য মিন টাইম আপনি ক্লায়েন্টকে রিচ করতে পারতেছেন না, মানে তার মানে ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন সে কোনো রিপ্লাই করতেছে না, তখন আপনি এই প্রবলেমটার সলিউশন কিভাবে করবেন? কারণ আপনি কেবলমাত্র তখনই বুঝতে পারবেন যে এটা যদি আপনার ওই সেম কোম্পানির অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়, তাহলেই কেবলমাত্র বুঝতে পারবেন যে এইটা আপনার ট্রান্সফার হবে। বাট অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যদি আসে যেটা আপনার এই কোম্পানির কোথাও নাই, তখন আপনি কি করবেন? আপনি ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন যে এটা কোত্থেকে আসছে, আপনি প্রপার ইনফরমেশন না পাইলে আপনাকে চ্যাট জিপিটি বলেন, ডিপসিক বলেন, জেমিনি বলেন, কোনো পৃথিবীর কোনো এআই আপনাকে বলে দিতে পারবে না যে এটা কোত্থেকে আসছে। ঠিক আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন, আপনি দেখবেন অনেক ক্লায়েন্টের আস্ক মাই অ্যাকাউন্টেন্ট এই নামে একটা লেজার থাকে। ঠিক আছে,
হয় আপনি ওই লেজারে দিবেন, অথবা দেখবেন আনক্যাটাগরি এক্সপেন্স অথবা আনক্যাটাগরি ইনকাম অথবা আনক্যাটাগরি অ্যাসেট। যদি দেখেন অনেক বড় ফিগার, তাহলে এটা অ্যাসেট হওয়ার পসিবিলিটি বেশি, আপনি অ্যাসেটে দিতে পারেন। কারণ ডেবিট থাকলে হয় অ্যাসেট হবে অথবা এক্সপেন্স হবে, দুইটার যে কোনো একটা হবে। প্রত্যেকটা সব মানে কোম্পানিতেই 3টা করে চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে আনক্যাটাগরির আন্ডারে। একটা থাকবে আনক্যাটাগরি অ্যাসেট, আনক্যাটাগরি ইনকাম, আনক্যাটাগরি এক্সপেন্স, 3টা লেজার থাকবে। সো আপনি ট্র্যাকিং রাখবেন যেগুলো আপনি মানে আনক্যাটাগরিতে আপনি তখনই দিবেন যখন আপনি কোনো সলিউশন করতে পারতেছেন না, তখন দিবেন। এবং এটা দেওয়ার একটাই রিজন যে দেখা যাবে যে যেহেতু ওদের দিন আমাদের রাত, টাইম একটা বিশাল ব্যারিয়ার, ঠিক আছে? সো আপনি এখন দিনের বেলায় কাজ করতেছেন কিন্তু ক্লায়েন্ট তো ঘুমাচ্ছে, আপনি কি ক্লায়েন্টকে ফোন করে করে ডিস্টার্ব করবেন মানে তুমি এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও? নিশ্চয়ই করবেন না। আপনি আবার কাজও বন্ধ রাখতে পারবেন না। আমাদের যেটা মানে আমরা যেটা প্রবলেম ফেস করি, এটা নট অনলি মি, এভরিবডি এই সমস্যাটা ফেস করেন যে এক জায়গায় আটকে গেলে তখন সামনে মনে হয় যে এইটাই মনে হয় সব কিছু, এটা না হলে আমি সামনে যাইতেই পারতেছি না, এরকম আমাদের একটা টেন্ডেন্সি থাকে। তো আমরা কি করব, এই ধরনের অমীমাংসিত কেস যদি আপনি মানে কনফার্ম হন যে আপনি তাকে রাতের বেলায় নক দিলেই পাবেন, কারণ আপনি তো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলে বুঝবেন যে কার রেসপন্স টাইমটা কেমন, এটা বুঝতে আপনার খুব বেশি সময় লাগবে না। যদি দেখেন যে ক্লায়েন্ট অনেক বেশি রেসপন্সিভ, দেওয়ার সাথে সাথে আপনি রেসপন্স করে, তার মানে আপনি এই ট্রানজেকশনগুলোকে একটা সর্ট আউট করেন, করে তাকে পাঠায় রাখেন, সে সকালে উঠে দেখবেন আপনাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। বাট যদি দেখেন আপনি মেসেজ দেন শুক্রবারে, সে রিপ্লাই দেয় বৃহস্পতিবারে, আবার অনেক সময় 10 দিন খবরই থাকে না, ঠিক আছে? সো তখন তো আপনার জন্য কাজ ফেলে রাখাটা খুবই রিস্ক। সো তখন আপনি এই সমাধানগুলো এভাবে করবেন, ঠিক আছে? এইবার আসেন আমি এখানে আসি যেখানে ছিলাম। এই যে এখানে ছিলাম। তাহলে আমরা আপডেট করে ট্রানজেকশনগুলো নিয়ে আসলাম, কিন্তু ট্রানজেকশন আনলেই, ক্যাটাগরি করলেই আপনার যে 100% অ্যাকুরেটলি আপনি রিকনসাইল মিলাইতে পারবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এবং রিকনসাইল মিলানোর জন্য তখন কিন্তু আপনাকে অবশ্যই ক্লোজিং ব্যালেন্সটা জানাটা খুব জরুরি, এবং এটা পিডিএফ এর বিকল্প নাই। সো এখানে দেখেন পিডিএফটাও আসে, খেয়াল করবেন। যেমন আপনি যদি এখন দেখেন যে আমার এখানে জানুয়ারিটা আসে নাই, যদিও চলে আসছে, বাট যদি না আসে আপনি যে এখানে আপডেট দিবেন, দেখেন এই যে আপডেট দিবেন, আপডেট দিলে ধরেন যদি জানুয়ারি স্টেটমেন্ট পিডিএফটা না আসে, এটা মাস শেষ না হলে কিন্তু আসবে না, মানে অর্ধেক মাস, হাফ মাস এরকম কিন্তু আসবে না। যেহেতু জানুয়ারি শেষ হয়ে গেছে এই জন্য জানুয়ারি মাসেটা অটোমেটিক্যালি চলে আসছে। এবং এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিকনসাইল আর একটা আছে আনরিকনসাইল। সো এখানে দেখেন আমার যেটা আনরিকনসাইল, এখানে দেখা যাচ্ছে শুধু জানুয়ারি মাসেটাই আনরিকনসাইল, আর বাকি সবই রিকনসাইল হয়ে গেছে। সো রিকনসাইলে গেলে আপনি রিকনসাইল যেগুলো সেগুলো দেখতে পারবেন। ধরেন আমি রিকনসাইলে গেলাম, দেখেন লাস্ট 12, 31 সব কিন্তু এখানে আছে, ঠিক আছে? এগুলো সব রিকনসাইল, এবং এগুলো আপনি যখন রিকনসাইল করবেন প্রতিটা স্টেটমেন্ট কিন্তু এখানে আপলোড করে রাখা যায়। কিভাবে রাখা যায় বা এটা দেখতে কেমন, দেখেন আপনি যদি রিকনসাইলের ইয়াতে যান, মানে প্যানেলে যান, তাহলে বুঝতে পারবেন। এখান থেকেও আপনি হিস্টোরিতে গেলে, যেমন এই যে হিস্টোরি বাই অ্যাকাউন্ট, এখানে গেলে আপনি দেখেন এখানে বেশিরভাগই অ্যাটাচমেন্ট দেওয়া আছে, এবং এই অ্যাটাচমেন্টগুলো করে দিবেন। যখনই রিকনসাইল রিপোর্ট রান করবেন তখনই বলবে অ্যাটাচ করে দিবেন কিনা। যদি অ্যাটাচ করতে ভুলে যান, এখানে এসে দেখবেন এটা ফাঁকা থাকবে, এখানে মানে ক্লিক করে আপনি ওইটা কিন্তু অ্যাটাচ করে দিতে পারবেন। দেখেন আমি যদি এখন এখানে ঢুকি, যেমন 3/31/2024, আমি এখানে অ্যাটাচমেন্টে যাব, আমাকে এই মাসের এই দেখেন যে অ্যাটাচমেন্টটা 3/31 মানে মার্চ মাসে এটা কিন্তু চলে আসছে। বাট যদি মিসিং হয় আপনি যে এখানে আপলোড করে কিন্তু কি করতে পারবেন, এই যে আপনার ইয়া থেকে, আপনার ব্রাউজার থেকে বা আপনার ফোল্ডার থেকে কিন্তু আপনি এখানে আপলোড করে ওই স্টেটমেন্টটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা বুঝলাম যে পিডিএফটা কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এবং এটা আপনি জাস্ট এখান থেকে এটা এখন ডাউনলোড করলেই হয়ে যাবে। দেখেন আমি যদি এখন এখানে ডাউনলোড করি তাহলে আমাকে এই স্টেটমেন্টটা সে দিবে। দেখেন এই হচ্ছে আমার জানুয়ারি মাসের স্টেটমেন্ট 2025, এটা কিন্তু জানুয়ারি 2025-এর স্টেটমেন্ট। এটা কেন দিছে বা এটা কেন আসছে, কারণ আমি যখন এটার ক্যাটাগরি কমপ্লিট করে ফেলবো তখন আমি এটার সাথে ম্যাচ করে আমি রিকনসাইল করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আসেন আমরা ক্লিন আপ ক্যাচ আপের যে বিষয়টা,
যদি এই অ্যাকাউন্টটাই আমি ধরি, ধরেন এটা আমার কোন অ্যাকাউন্ট, ধরেন মানে আমার ক্লিন আপ করার দরকার আছে কিনা এটা আমি আগে বুঝবো, এবং ক্লিন আপটা কখন করব। ক্লায়েন্ট আমাকে বলে যে তুমি আমার এটা ক্লিন আপ করে দাও, আমি বুঝতেছি না যে হোয়াট ডু ইউ মিন বাই ক্লিন আপ। হ্যাঁ, তো আপনি তো শিখছেন রিকনসিলেশন, ক্লিন আপ হয়তো আপনার মেন্টর আপনাকে কোনোদিন বলেই নেই, বা বললে হয়তো আপনি ভুলে গেছেন। যেমন একটু আগে পুরাতন স্টুডেন্ট বলা শুরু করছে যে আপনি তো মানে প্রাইভেট থেকে রেস্ট্রিকশন থেকে কিভাবে হচ্ছে অ্যানিয়ন করতে হয় এটা শিখেন নাই, এটা বলতেছিল, পরে আবার বলে নাই। এটা কিন্তু প্রথম ক্লাসে আমি শিখেছি, আপনাদের শিখেছি না? যাই হোক, ওকে, আমরা এখানে আসি, চলে যাবো এখানে। এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়ান, বড় যে স্টেটমেন্টটা সেটা নেই, এটা হচ্ছে অপারেটিং, এটা হচ্ছে অনেক বেশি ট্রানজ্যাকশন থাকে এইটাতে। এইটার লাস্ট যেই রেজিস্টার, আমরা চলে যাবো ব্যাংক রেজিস্টার। প্রথমে যাব ব্যাংক রেজিস্টার, এরপরে যাব ব্যাংক স্টেটমেন্ট, দুইটাতে যাব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি দেখি যে রিকনসাইল প্যানেলে কোনো ঝামেলা নাই, তাহলেও আমি এখান থেকে ওটা নিতে পারি। আমরা যাব হচ্ছে সামারি, দেখেন সামারিতে গেলে ধরেন আমরা রিকনসাইল সামারি, দেখেন অপারেটিং এক্সপেন্সের যে রিকনসাইল সামারি, আমাকে আগে বুঝতে হবে যে আমার এখানে ক্লিন আপ করার কোনো প্রয়োজন আছে কিনা, থাকলে করব, আদারওয়াইজ করব না। এই যে অপারেটিং এক্সপেন্স, ফার্স্ট অফ অল দেখেন আমার রিকনসাইল ব্যালেন্স কত, 273.03। আমি আগে এই ডিসেম্বর মাসের পিডিএফ স্টেটমেন্টটা বের করব। এই হচ্ছে পিডিএফ স্টেটমেন্ট, আমি এটা ডাউনলোড করি, ডাউনলোড করে আগে দেখি যে আমার এখানে ক্লিন আপ করার কোনো প্রয়োজন আছে কিনা, এবং ক্লিন আপটা করার যে প্রয়োজন আছে এটাও আমার বোঝা একটা খুব জরুরি, যে আমি কি করে বুঝবো যে আমার এটা ক্লিন আপ করতে হবে। ঠিক আছে, দেখেন আমি ডিসেম্বর 2024, এটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স, এটা হচ্ছে 8821, এটা হচ্ছে লাস্টের ডিজিট। এইবার আসেন আমরা এটা আমরা ওপেন করব। দেখেন এটা ওপেন করব, ওপেন করে আমরা এখানে খেয়াল করব যে আমার যেটা রিকনসাইল ব্যালেন্স সেটা ঠিক আছে কিনা, 273.03, আমার এটা ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাব এখানে, যদি এটা ঠিক থাকে এখন আমরা এটা রেজিস্টারে চলে যাব। দেখেন এইটা রেজিস্টার হচ্ছে, আমরা এই হচ্ছে রেজিস্টারে এসে আমরা এখানে একটা রিপোর্ট রান করব। দেখ রিপোর্ট বলতে আমরা হচ্ছে পিরিয়ড দিব হচ্ছে 31শে জানুয়ারি, 31শে জানুয়ারি, এটা দিব হচ্ছে মানে 1 জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। একদম নিচে আসেন, 40টা ট্রানজ্যাকশন আছে, 31শে জানুয়ারিতে আমার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা ওটার সাথে মিলে কিনা। আচ্ছা, এখানে আমার এটা শো করতেছে না, বাট আমি কি করব, আমি হচ্ছে একটু ছোট করি, তাহলে শো করবে। এটা কত, দেখেন কত আসছে এখানে, 44, মিলে নাই। দেখেন আপনার মেলা উচিত ছিল। এই ব্যালেন্স খেয়াল করেন, এরপরে তো আর এই মাস, সরি আমার ভুল হয়েছে, ডিসেম্বর নিব আমি, কারণ আমি তো ডিসেম্বর মিলাচ্ছি, আমি মিলাবো হচ্ছে ডিসেম্বর। ধরেন এইখান থেকে আমি একটু চেঞ্জ করি, ডিসেম্বর, দেখেন ডিসেম্বর নিব 1, ডিসেম্বর নিব 31, দেখেন এটা দেখবো আমরা। এইবার দেখেন 12/31, এটা কত আসছে, 751.97। এই কোম্পানির মানে 7টা বা 8টা ব্যাংক আছে, এইটা মেলানো খুবই টাফ। কি কারণে, প্রচুর ইন্টার ট্রান্সফার, ঠিক আছে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছে, ভুল করে আরেক ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটা মিলে নাই। এই দেখেন আমাকে এখানে 273 যেটা ছিল ওই ব্যালেন্সটা যদি এখানে থাকতো তাহলে আমি ধরে নিতাম আমার এটা হয়েছে। ঠিক আছে, মানে হয়েছে বলতে আমার এটা মানে ক্লিন আপ করার কোনো দরকার নেই। দেখেন আমরা সাধারণত বুঝি আমার রিকনসাইল প্যানেলে কোনো এরর নাই, যেই ব্যালেন্সটা শো করতেছে ওইটাই হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টে আছে। আমি ধরে নেই আমার বুক ক্লিয়ার, বাট
বুক কিন্তু ক্লিয়ার না। মেইন কিন্তু আপনার এইটা, মেইন কোনটা? রেজিস্টার। খেয়াল করবেন, মেইন হচ্ছে রেজিস্টার, কারণ ওই ব্যালেন্সটা হচ্ছে রিকনসাইল প্যানেলে রিকনসাইল করা। বাট আপনার যত ইম্প্যাক্ট, প্রফিট অ্যান্ড লস বলেন, ব্যালেন্স শিট বলেন, এই অনুযায়ী কিন্তু করা, মানে আপনার হচ্ছে এই রেজিস্টার অনুযায়ী করা। আমার 31শে ডিসেম্বরে আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে -751.97। ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি আমার রেজিস্টার এবং রিকনসাইল ব্যালেন্স দুইটা সেম না। তাহলে আমাকে কি করতে হবে? ক্লিন আপ করতে হবে। ক্লিন আপ, ক্যাচ আপ, এরর ফিক্সিং, যাই বলি না কেন, আমাকে এখানে কাজ করতে হবে। কারণ আমাকে অবশ্যই এই যে লাস্টের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা 273 ওইখানে যেটা ছিল ওই অ্যামাউন্টটাই এখানে বানাইতে হবে। আমি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি কিনা যে আমার এই অ্যাকাউন্টে ক্লিন আপ করার দরকার আছে, এটা বুঝছি তো নাকি? আচ্ছা, এখন আমরা সমস্যা খোঁজার আগে সমাধান করার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু রং ওয়ে। আপনাকে আগে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফিক্যালি আপনার প্রবলেমটা কোথায়। আপনি যদি প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন, অবশ্যই আপনি কি করতে পারবেন? সলিউশন করতে পারবেন। আর যদি প্রবলেম ফাইন্ড আউট করতে না পারেন, সলিউশন কখনোই করতে পারবেন না। আমরা বুঝতে পারছি এখানে আমাদের প্রবলেম আছে। এখন দেখেন, এখন আমরা স্টেপ বাই স্টেপ আগাবো যে এই সমস্যাটা সমাধান করার সহজ রাস্তা কোনটা। দেখেন, মানে অনেক কঠিন রাস্তাও আছে, সহজ রাস্তাও আছে। দেখেন, কঠিন রাস্তা হচ্ছে, ধরেন আমার এখানে এই যে রেজিস্টার, এই রেজিস্টারে আর ছাড়া যেগুলো আছে ওইগুলো নিয়ে ভাবতে হবে। এখন আমি যদি এইভাবে একটা একটা করে, আমার এখানে দেখেন টোটাল পেজই আছে 44টা। ধরুন আমি যদি একটু বড় করি, বড় বলতে এক পেজে যদি এখানে 300ই আছে মনে হয়, এক পেজে 300 ট্রানজ্যাকশন থাকার পরেও 44টা পেজ আছে, তাহলে এখানে কি পরিমাণ ট্রানজ্যাকশন আছে হিসাব করেন, 44 গুণন 300। এখন আপনি কি এই সব ট্রানজ্যাকশন খুঁজে খুঁজে বের করতে পারবেন? পারবেন না। তাহলে আমার শর্টকাট রাস্তা কি দেখেন, একদম স্পেসিফিক্যালি লিখে রাখবেন। এই ভিডিও প্রয়োজনে আপনি ডাউনলোড করে এমন জায়গায় রাখবেন কম্পিউটার খুলে যেন দেখতে পারেন। ঠিক আছে? দেখেন, আমরা এটা সমাধান করার প্রথম যে রাস্তাটা, আমি আগে খুঁজে বের করব এই 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কতগুলো, আমার এখানে কিন্তু যেহেতু রিকনসাইল মিলানো, তার মানে আমার যেগুলো দরকার এগুলো কিন্তু সব আছে এখানে, কিন্তু সমস্যাটা কি, এখানে বেশি বেশি ট্রানজ্যাকশন আছে, অ্যাডিশনালি অনেক ট্রানজ্যাকশন এখানে ঢুকেছে। এখন এই আগাছাগুলো আমি কিভাবে ছাঁটাই করব? ছাঁটাই করার আগে আমার সহজ একটা রাস্তা আছে, যেখানে ক্লিক করলে আমি এক ক্লিকে কতগুলো অ্যাডিশনাল ট্রানজ্যাকশন আমার এখানে আছে একদম ডিটেলস চলে আসবে। ওই রাস্তাটা আমাকে এখন বের করতে হবে। দেখ, এই রাস্তা বের করার রাস্তা হচ্ছে এরকম, খেয়াল করেন, আমি মনে রাখবেন এই ডেট কিন্তু ডিপেন্ড করবে আপনি সর্বশেষ কোন তারিখ পর্যন্ত রিকনসাইল করেছেন। আমি করেছি 31শে ডিসেম্বর 2024। ঠিক আমি এখানে একটা ব্যালেন্স, জাস্ট একটা লামসাম একটা ব্যালেন্স দিবেন, ধর আমি 0ই দিলাম, সমস্যা নেই। স্টেটমেন্ট এন্ডিং ডেট, আপনি যেই ডেট পর্যন্ত রিকনসাইল করেছেন ঠিক সেই ডেটই আপনি এখানে আবারও দিবেন। ঠিক আছে? দেখেন, যখন আপনি সেম ডেট দিবেন, মনে রাখবেন যেগুলো অলরেডি রিকনসাইল ওইগুলোর কোনোটাই সামনে আসবে না, শুধুমাত্র যেগুলো রিকনসাইল করা নাই শুধু সেইগুলো আসবে। ক্লিয়ার? স্টার্ট রিকনসাইলিং দিবেন। এইবার দেখেন কতগুলো এক্সট্রা ট্রানজ্যাকশন আছে এটার ভিতরে আপনি পেয়ে যাবেন। দেখেন, খুব বেশি নাই, মাত্র 2টা ট্রানজ্যাকশন আছে এখানে, যেই 2টা ট্রানজ্যাকশনের কারণে আপনার মানে রেজিস্টার মানে এরর হয়ে আছে। এখন এটাকে আপনি এই 2টা ট্রানজ্যাকশনকে ক্লিন আপ করতে হবে। এখন ক্লিন করব কিভাবে? ফার্স্ট অফ অল দেখেন, আমি কি করব, 2/15 এখানে ডেট সহ আছে, ঠিক আছে,
2/15 একদম ডিরেক্টলি এই ডেট লিখে সার্চ করব, করে এটার রিয়াল সিনারি বোঝার চেষ্টা করব, প্লাস হচ্ছে 11/29 এই ডেটে যাব। এইবার আসেন আমি ফার্স্ট অফ অল কি করব, 2/15 এখন এই ট্যাবটা আপনি ক্লোজ করবেন না, কারণ এইটা হচ্ছে আপনার সামারি এবং এইটাকে ধরে আপনি কারেকশন করবেন। আপনি কি করবেন, অন্য ট্যাবে যাবেন, দেখেন অন্য ট্যাবে যাবেন, অন্য ট্যাবে গিয়ে আপনি এই ব্যাংকের ইয়াটা বের করবেন। দেখেন এই ব্যাংকের স্টেটমেন্ট অলরেডি আমার এখানে বের করাই আছে, এখন শুধু আপনি ডেটটা দিবেন। ডেট হচ্ছে প্রথমে 2/15/2024, আপনি এখানে লেখেন 2/15/2024, লেখেন 2/15/2024, 2/15/2024, 2/15/2024, এখানে দেখেন এই যে বের হয়ে গেছে। এইবার দেখেন এই যে সি মানে তো রিকনসাইল হয় নাই, তাহলে আমি কিভাবে বের করলাম, কোন টেকনিকে বের করলাম, বুঝতে পারছেন তো? ওকে, এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমি একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করব যে এটাকে আমরা কি করতে পারি। দেখেন এখানে যেটা বলা আছে যে আমার অ্যাকাউন্ট হচ্ছে অপারেটিং, এখান থেকে ফ্রম টু মানে চলে গেছে কোন অ্যাকাউন্টে, 1429 এই অ্যাকাউন্টে, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল আমি ডিরেক্টলি এটাকে ডিলিট করতে পারবো না। কেন পারবো না, কারণ এটার সাথে আরও একটা অ্যাকাউন্ট জড়িত আছে, ঠিক আছে। এখন আমি কি করব, 1429 এটার যে অ্যাকাউন্ট, এটার আমি কোথায় চলে যাব, এই অ্যাকাউন্টের ডিটেলে চলে যাব। এটার জন্য আমাকে কি করতে হবে, আরও একটা ট্যাব নিতে হবে। দেখেন আমি আলাদা একটা ট্যাব নিলাম, মানে ডুপ্লিকেট ট্যাব নিলাম। ক্লাউড অ্যাকাউন্টিং এর এই একটা সুবিধা, আপনি অ্যাট এ টাইমে অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে পারবেন, ঠিক আছে। যেটা আপনি টালি বলেন অথবা ডেস্কটপ ভিত্তিক কুইক বুকস ডেস্কটপেও কিন্তু এটা করা যায় না, কারণ আপনার তো এটা ডেস্কটপ, আপনি কিন্তু এরকম মানে অনেকগুলো ট্যাব ওপেন করে কাজ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমাকে যাইতে হবে ওই অ্যাকাউন্টে, 1429 এই অ্যাকাউন্টে আমরা যাব, ট্রানজ্যাকশনে যাব, ক্লিন করার ইয়া কিন্তু দেখাচ্ছি, ক্লিন আপ দেখাচ্ছি। এখন এর আগে আমি এরর খুঁজে বের করছি, এখন আমি এটাকে ক্লিন করব কিভাবে, মানে ঠিক করব কিভাবে। ক্লিন বললে অনেকে মনে করেন অন্য কিছু, মানে এটাকে আমি ঠিক করব কিভাবে। দেখেন চলে যাব হচ্ছে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে, দেখেন এখানে এসে আমরা এখানে লিখে সার্চ করব 1429 এন্টার দিব, এই অ্যাকাউন্টটা চলে আসছে। এটা ভিউ ট্রানজ্যাকশনে যাব, এখানে গিয়ে আমরা ওই সেম ডেট দিব। দেখেন সেম ডেট বলতে আচ্ছা ওই ডেটে আসি আমরা আপাতত। এইবার দেখেন এইখানে খেয়াল করে দেখেন 25 আছে দুই জায়গায়, কয় জায়গায় আছে, দুই জায়গায়। এখন এমনও হইতে পারে আমি বুঝতেছি না যে এখান থেকে, আচ্ছা এইটা গেছে কোথায়, এটাতে গেছে, খেয়াল করে দেখেন এটাতে গেছে, এটা হচ্ছে রংলি গেছে। আবার এখানে দেখেন একটা হোল্ডিং অ্যাকাউন্ট আছে, যে ব্যাংক হোল্ডিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে রিয়াল কোনো অ্যাকাউন্ট না, এটা হচ্ছে পার্কিং অ্যাকাউন্ট। আমার এই ডেটে 25 এটা থাকলেই হলো, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করব, আমার এটা কিন্তু রিকনসাইল, এটা কিন্তু আবার রিকনসাইল, তাহলে আমরা যেটা 8304 এই অ্যাকাউন্টে গেছে, এখানে যদি আমাদের এই ট্রানজ্যাকশনটা যদি আর থাকতো তাহলে আমরা ডিলিট করতে পারতাম না। যেহেতু এটা আর নাই, আমি চাইলে এটা ডিলিট করতে পারি, কোনো অসুবিধা হবে না। তাহলে আমার এই অ্যাকাউন্টের রিকনসাইলে কোনো এরর হবে না, ঠিক আছে। আমি কিন্তু দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু ডিলিট করব, তার আগ পর্যন্ত কিন্তু ডিলিট করব না। দেখেন এটা আমি ডিলিট করতে পারবো, দেখেন এটা ডিলিট করলে আমার এই অ্যাকাউন্টও ঠিক থাকবে, আমার এই অ্যাকাউন্টও ঠিক থাকবে। দেখেন এখন যদি আমি এটাকে রিলোড দেই, এইবার দেখেন রিলোড দিলে আমার এটা কিন্তু একটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, এই দেখেন একটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। পাশাপাশি আমার এই অ্যাকাউন্ট থেকেও কিন্তু একটা চলে গেছে, যেটা এখানে আর অবস্থায় ছিল না। আর থাকলে আমরা অন্য কিছু চিন্তা করতাম, যেহেতু আর নাই সেহেতু আমরা এটাকে ওইখানেও সি এখানেও সি, আমরা এটাকে রিমুভ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখন আসেন সেকেন্ড ওয়ান হচ্ছে, দেখেন সেকেন্ড ওয়ান যেটা এখানে বলছে 1129। ফার্স্ট অফ অল আমি
যে ব্যাংকে আছে ওই ব্যাংকে ঢুকবো, কারণ এটার সাথে কার কানেকশন এটা তো ওইখানে না গেলে বুঝতে পারবো না। এবার আসেন এখানে 11:29 দেখেন, আপনারা কি বুঝতেছেন? সমস্যা হবে না, কারণ আমার তো এটা এই তো রিকনসাইল আগেই হয়ে গেছে, বুঝেন নাই? এইবার দেখেন কেন ডিলিট করছি সেটার ব্যাখ্যা দিছি। কোনো জায়গাতে এটার রিকনসাইল নাই, তার মানে দুই জায়গাতে এটা ডুপ্লিকেট হিসাবে আছে। এখন আপনি বলতে পারেন এই ডুপ্লিকেটটা হইলো কিভাবে, আমার তো সব কানেক্ট করা। ডুপ্লিকেট হয়েছে কিভাবে দেখেন, একদম ভেরি সিম্পল থিংস। ধরেন আমি একটা ট্রানজেকশন, এই ধরেন হচ্ছে যেমন এটাতেই ধরি আমি, এই যে আমি যেটা থেকে ডিলিট করলাম এই যে 14:29 আমি একটা ট্রানজেকশন কি করছি, ক্যাটাগরি করছি, করার পরে আর একটা ট্রানজেকশন ম্যাচিং দেখাইছে। এখন আমি ওইটাকে যদি ম্যাচ দেখাইতাম আমার ডাবল হইতো না। আমি কি করছি, আমি ম্যাচটা বুঝি নাই, না বুঝে ওইটাকে আবারও ক্যাটাগরি করছি। কারণ পেয়ার যখন হয়, আমি আবারও বলি, পেয়ার যখন ট্রান্সফার হয়, পেয়ার হলে ধরেন 1429 এর সাথে ধরেন 88 21, এই দুইটার মধ্যে পেয়ার হয়েছে, মানে এটা ওইখানে গেছে। আমি কি করলাম, আমি 1429-এ এটাকে পেয়ার হিসেবে ক্যাটাগরি করে দিলাম। নর্মালি এই ধরনের কেসে আমার ওই 88 21-এ অটোমেটিক্যালি ওইটা ক্যাটাগরি হয়ে যায়, কিন্তু অনেক সময় হয় না। ভালো করে বুঝবেন বিষয়টা, অনেক সময় হয় না। না হওয়ার কারণে এখন আমি যখন 88 21-এ যখন আবার ক্যাটাগরি করতে যাব, ও কিন্তু ওইটাকে রেখে দিছে, ওইটাকে ক্যাটাগরি এখান থেকে করে নাই, পেয়ার হওয়ার পরেও করে নাই। কিন্তু ও একটা জিনিস আপনাকে সাজেশন করবে যে এটা অলরেডি তোমার ওই রেজিস্টারে আছে, তুমি এটা ম্যাচ করো। বাট আমি বুঝি নাই যেটা ম্যাচ করা দরকার আমার। ম্যাচ না করে কি করছি, আমি ওইটা আবার ক্যাটাগরি করছি, যার কারণে ডাবল হয়ে গেছে। বুঝাতে পারছি বিষয়টা? কোশ্চেন নিব, আগে এই ফ্যাক্টটা বুঝছেন কিনা সেটা বলেন। বলেন। 1000 ক্লিন করি আগে, তারপরে হুম, আমি তো অপোজিটেই আসলাম, আমি তো যেখানে ছিল ওইখানে ডিলিট করি নাই। দেখেন আমার, আমি বলি আমার সমস্যা অপারেটিং এক্সপেন্সে, বাট আমি এটা ডিলিট করলাম কোথায় গিয়ে, 14:29 অ্যাকাউন্টে গিয়ে কিন্তু ডিলিট করছি। কেন করছি, কারণ প্রথমত আমি জানি এটা অপারেটিংয়ের জন্য এক্সট্রা ট্রানজেকশন, কিন্তু যেহেতু এটার সাথে 14:29 কানেক্টেড, ওই জন্য আমি 14:29-এ আগে গেছি। যাওয়ার পর যখন দেখলাম যে এটা ওইখানেও সি করা মানে আর করা নাই, তার মানে আমি সেভ, যে এটা আমি ডিলিট করে দিতে পারবো। আমি বুঝতে পারছি? কোশ্চেনের অ্যান্সার পাইছেন আপনি? আপনি এটা এটা আবার ট্রাই করেন, দেখেন এই যে আমি এখন এটা যেটা আবার বলবো, এটা আবার ট্রাই করেন, দেখেন আমার, আমি কিন্তু ক্লিন আপ করতেছি কোনটা, 88 21, এটা মনে রাখতে হবে। অপারেটিং এক্সপেন্স আমি ক্লিন করতেছি, আমার এইটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সের অ্যাকাউন্ট, খেয়াল করেন। এই অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি এই 1000 এই ট্রানজেকশনটা অতিরিক্ত অবস্থায় আছে, কিন্তু আমি চাইলেই কিন্তু এটা ডিলিট করতে পারবো না। কেন পারবো না, এইটাতে যখনই আমি ক্লিক করব তখন এই এই ট্রানজেকশনটা কোত্থেকে আসছে আপনি ডিটেলে গেলেই দেখতে পারবেন। এখানে খেয়াল করে দেখেন, এখানে দেখেন যে এই 1000, আচ্ছা আমরা এখান থেকে দেখি, দেখেন এই 1000 একদম ক্লিয়ারলি বলা আছে যে কোত্থেকে ডিপোজিট হয়েছে, ডিপোজিট হয়েছে এই অ্যাকাউন্ট থেকে 829। খেয়াল করবেন এটা কিন্তু আবার আর একটা অ্যাকাউন্ট, প্রফিট 829, ওই অ্যাকাউন্ট থেকে এই মানে এই টাকাটা ওই অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। আমার যেহেতু এখানে পেমেন্ট, তার মানে ওইখানে হচ্ছে ডিপোজিট হয়েছে ওই অ্যাকাউন্টে। এইবার আসেন, আমি কিন্তু এই অ্যাকাউন্টে এখন ঢুকবো, এই যে 829 এই অ্যাকাউন্টে। এখানে দেখেন আমার আরও একটা ট্যাব আছে, আপনি অলওয়েজ 3 থেকে 4টা ট্যাব ওপেন করবেন। ঠিক আছে, প্রথমত 2টা ট্যাব ওপেন করবেন শুধু রেজিস্টারের জন্য, কারণ আমার তো 2টার কানেকশন থাকে। এখানে দেখেন আমি 829, এই হচ্ছে আমার 829, খেয়াল করেন 829। এখানে এসে দেখতে পাবো যে এখানে আমার, সরি ডেট দিতে হবে, ডেট ছিল কত, 11/29, এখানে যাব 11/29, 11/29। এবার দেখেন এটা কি আর করা,
এখন আপনি চাইলে কি এটা ডিলিট করতে পারবেন? এই যে ডিপোজিট, এটা কিন্তু এখানে ডিপোজিট, ওইটা পেমেন্ট, এটা ডিপোজিট, তার মানে আমি কিন্তু এটা কি করতে পারবো না, ডিলিট করতে পারবো না। ওকে, এখন এটা সমাধান কি করব? আগেটা তো আমি ডিলিট করে সমাধান করছি, বাট এটা যদি যদি ডিলিট করি তাহলে আমার আবার কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু এরর হয়ে যাবে। সো আমি এটাকে ডিলিট করব না। এখন আমি কি করব? আমি যেটা করব, এইটার ডিটেলে যাব, খেয়াল করেন, ডিটেলে যাব, এটা আসলে কি হওয়া উচিত ছিল। আচ্ছা, এখানে আপনি খেয়াল করে দেখেন, এই হচ্ছে ডিটেল লেখা আছে এখানে, আপনি এটা পড়েন কি লেখছে দেখেন, অনলাইন ট্রান্সফার ফ্রম জেসি এন্টারপ্রাইজ গ্রুপ ইনকর্পোরেশন রেফারেন্স নাম্বার এত বিজনেস চেকিং ওনার পে। দেখেন এইটা হচ্ছে আমার আমার এই অ্যাকাউন্টটা কি প্রফিট, এই অ্যাকাউন্টের টাকাটা আমার কোত্থেকে আসছে, ওনার পে অ্যাকাউন্ট থেকে আসছে, বাট আমি ভুল করে কোথায় দিছি, অপারেটিং এক্সপেন্স অ্যাকাউন্টে। ঠিক আছে, তার মানে কি আমার এখানে ক্যাটাগরি ভুল হয়েছে। আপনি এখন কি করবেন, এইখানে আসেন, দেখেন এখানে এসে ওনার্স পে নামে আরও একটা অ্যাকাউন্ট আছে, এখানে যান, এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে, আমরা একটু উপরে যাই, আরও নিচে যাই, ওনার্স পে কোনটা দেখেন, ওনার্স পে অ্যাকাউন্ট আছে একটা, আমরা ব্যাংক অ্যাকাউন্টে যাই, আমরা ওনার্স পে অ্যাকাউন্ট এখানে লিখে দিব। দেখেন এখান থেকে আমরা বের করতে পারবো, এখানে দেখেন আছে এই যে ওনার পে, এটা হবে হচ্ছে আমার এই অ্যাকাউন্টে। দেখেন এই অ্যাকাউন্টে আমি এখানে সেভ দিব, দেখেন সেভ দিয়ে ইয়েস দিব। আচ্ছা, এখানে যেটা বলছে দেখেন কি বলছে, দিস ট্রানজাকশন ইজ ম্যাচ টু ডাউনলোড ট্রানজাকশন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য অ্যাকাউন্ট ইউ নিড টু আনম্যাচ দ্য ট্রানজাকশন লিস্ট। আচ্ছা, এরকম যদি হয়, ডিরেক্টলি যদি না হয় তাহলে আপনাকে অন্য ব্যবস্থা করতে হবে। দেখেন অন্য ব্যবস্থা কি আমি দেখাচ্ছি, মানে আমাকে যেভাবে হোক এনি হাউ এটাকে ঠিক করতে হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরা এটা ম্যাচ করা, দেখেন এখানে এখানে এসে আপনি আনম্যাচ করবেন, এখানে আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 100, একটা 29, তাহলে আমরা কোন করবো, কোনটা 11, 29, এটাকে আনম্যাচ করবেন আগে। ঠিক আছে, আনম্যাচ করে দেন আপনি এখানে এসে দেখেন এটাকে আপনি দেন ওনার্স পে, দেখেন এটা হচ্ছে আমরা ওনার্স পেতে যাব, ওনার পে সেভ দিব, তা হচ্ছে না। যদি না হয়, এখন এটা খেয়াল করেন, এটা মনে রাখবেন, এটা ডেট কত এত, আপনি এটাকে ডিলিট করেন। দেখেন আমি দেখাচ্ছি, সমাধান আমাকে করাই লাগবে। ডিলিট করে দিলাম, এখন এটা কোথায় যাবে আমার, দেখেন ফার্স্ট অফ অল আমি আগে এটা ঠিক করে নিই। দেখেন এটা আমি ঠিক করব, এটা আমার ঠিক হয়েছে কিনা, দেখেন এটা আমার ঠিক আছে কিনা আমি এটা চেক করব আগে। দেখেন ফার্স্টে আমি এটা ঠিক করব, এটা আমার ডান, দেখেন এখানে আর কিছু নাই। আচ্ছা, এখন আপনি এখান থেকে বেরিয়ে যান, দেখেন এখান থেকে বেরিয়ে গিয়ে এটা আমার কিন্তু ডান হয়ে গেছে। এখন আমি একটু চেক করে দেখবো আমার রেজিস্টারের সাথে এটা মিলে কিনা, আগে এটার সমস্যার সমাধান করি, এরপর ওইটা আবার সমাধান করব। দেখেন এটা আমার রিকনসাইল ঠিক আছে, পাশাপাশি আমার এই হচ্ছে ব্যাংক, এটার যদি আমরা 31শে ডিসেম্বরে যাই, দেখেন 31শে ডিসেম্বর, সরি 1 ডিসেম্বর থেকে শুরু করব, 31শে ডিসেম্বর দিব, অ্যাপ্লাই দিব। এবার দেখেন এটা আগে মিলছে কিনা এটা খেয়াল করেন, এটা কত হয়েছে, এটা আচ্ছা, এটা অন্য অ্যাকাউন্টে গেছি, আমার এই কারেক্ট অ্যাকাউন্টে যেতে হবে, প্রফিট এটাতে যেতে হবে। এটা দেখেন মিলছে, মিলছে, এটা গরম ধরে গেছে, দেন 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 আগে দেখেন এটা মিলছে কিনা বলেন। আচ্ছা, এটা মিলছে, এখন আমার
প্রবলেম কিন্তু আরেকটাতে হয়েছে। প্রবলেম যে হয়েছে আমি এখানে গিয়ে আগে দেখব প্রবলেম কোনটা। এটা আমাদের 14 না না, এটা ছিল হচ্ছে, না 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 না, দাঁড়ান, আমরা ডিলিট করলাম কোন অ্যাকাউন্ট থেকে? এই যে এটা থেকে 829, 829 না, 829-এ যাবো। দেখেন এই যে হ্যাঁ, এটাতে সমস্যা হয়েছে না? এখন এটা এটা আবার মিলাইতে হবে। দেখেন দেখেন অনেক সময় ম্যাচিং থাকলে আপনাকে ওই যে মানে এডিট করতে দেয় না, ঠিক আছে, অনেক সমস্যা করে। তো ওই জন্য আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, ডিলিট করতে হবে। পরে আমি আবার এটা ঠিক করতে পারবো। যে এখন আমি ঠিক করব, দেখেন ঠিক করব কিভাবে। এখানে আসবো, দেখেন ব্যাংক ট্রান্সফারে আসবো, এসে 829-এর যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টে যাব। দেখেন কারণ যেহেতু এগুলো সবই ইম্পোর্ট করা, কোনোটাই ডিলিট করলে একবারে ডিলিট হবে না, আমার এই রিভিউ প্যানেলে ফিরে আসবে। তো দেখেন আমি রিভিউ প্যানেলে চলে যাব, 829, হ্যাঁ এটাই। এখানে দেখেন 1129, এই দেখেন এখানে চলে আসছে না? এখন আপনি এটা কি করবেন দেখেন, ভেরি সিম্পল। এইটা আমার যাওয়ার কথা হচ্ছে ট্রান্সফার হবে, কিন্তু ওনার্স পে অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, ঠিক আছে, যেটা আমি ওইখানে করতে পারি নাই। না, ম্যাচ হলে এখানে শো করতো। আচ্ছা ম্যাচ দেখাই, ম্যাচে যাই। নাই নাই, এটা ম্যাচ নাই। দেখেন ম্যাচ অপশনে গেলাম, নাই, ম্যাচ নাই। এখন আমি হচ্ছে দেখেন এটাতে হচ্ছে আমরা এখানে গিয়ে এটাকে ট্রান্সফার দেখাবো। ট্রান্সফার দেখানোর পর এটাকে আমরা নিয়ে যাব ওনার্স পেতে। ওনার্স পে, এটা হচ্ছে আমাদের কত, 800। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যেটা, এখানে আমি অ্যাড দিব। দেখেন অ্যাড দিলে আমার এখন ফার্স্ট অফ অল হচ্ছে এটা ক্যাটাগরি হলো, কিন্তু রিকনসাইল তো এখনো মিলে নাই। এটাকে আপনার কি করতে হবে, ম্যানুয়ালি আর করে দিতে হবে, তাহলে এটা মিলে যাবে। এবার আসেন, আচ্ছা আমরা এখানে গিয়ে দেখেন এখনো মিলে নাই। ওই জন্য আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে এই অ্যাকাউন্টের রেজিস্টারে, 1129-এ যাব। 1129-এ গিয়ে এরপর ওটাকে আমরা ম্যানুয়ালি আর করে দিব। দেখেন 1129, এই যে 1129, 1129, এই দেখেন এটা সি অবস্থায় আছে, এটাকে আমরা জাস্ট ম্যানুয়ালি আর করে দিব। আর করে দিলে এইবার দেখেন আমাদের এই যেটা রিকনসাইল, এটা এখন ডান হবে, এখন আর কোনো সমস্যা হবে না। এই যে এই দেখেন এটা প্রফিট অ্যাকাউন্ট 829, দেখেন এটা মিলছে, মিলছে কিনা বলেন? কিসে বলেন? আদান, হ্যাঁ দেখেন আমরা এখানে কোন অ্যাকাউন্টে যাব, ওনার্স পে। দেখেন ওনার্স পে কত ছিল এটা, এটা সমাধান করতেছি, দাঁড়ান। এখানে আমরা যেটা করব, এইবার আসেন আমরা এখানে গিয়ে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে কোনটা, 800 ওনার্স পে। দেখেন এখানে গিয়ে আমরা 1129-এ যাব। দেখেন 1129, 1129, 1129, ঠিক আছে। দেখেন এখানে গেলে আমরা এইখানে দেখেন আমাদের ফার্স্ট অফ অল এখানে কোনটা আসছে, এইটা আসছে তাই না? আচ্ছা এটা এখানে, আচ্ছা এখন দেখেন, এখন আমরা কি করব, দেখেন এইটা আমাদের এখানে চলে আসছে। এখন আমার তাহলে এটা ওই অ্যাকাউন্টে যাবে না, এটা আমরা তাহলে কি করব, দেখেন অপশন আছে আপনার, ওয়ে আছে। ওইটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ওই অ্যাকাউন্টে। দেখেন আমরা এই অ্যাকাউন্টে আসবে না, এটা ওনার্সের অ্যাকাউন্টে না দিয়ে আমরা ওনার্স ডিস্ট্রিবিউশন দিব। দেখেন যেহেতু ওনারের কথা বলছে, আমরা ওনার্সেই দিব, কিন্তু অ্যাকাউন্টে দিব না। আমরা ফার্স্টে হচ্ছে মেইন ইস্যুটা হচ্ছে আমরা এখান থেকে 829, তাই না? এটা ছিল না,
এটা ছিল, দেখেন। এখন আমরা এখানে এডিটে যাই। এখন দেখেন যদি ট্রান্সফার হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি ওনার্স ডিস্ট্রিবিউশন পাবেন না। না না, অফ নাই। দেখেন এখানে ওনার্স ডিস্ট্রিবিউশন আপনি পাবেন না। সো ওনার্স ডিস্ট্রিবিউশন যদি না পান তখন কিন্তু আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন না। আমি করতে চাচ্ছি হচ্ছে এটাকে ওনার্স ডিস্ট্রিবিউশন, যেহেতু টাকা আমার হচ্ছে টাকা ওনার নিয়ে গেছে, যেহেতু ওনার অ্যাকাউন্টে গেল, দিলাম, এটা হলো না। এখন আমি কি করব, এটাকে এখান থেকে আবার ডিলিট করব। আগে চেক করে নিলে ভালো হতো। আচ্ছা, চেক করে নেই যেহেতু, এখন বলে লাভ নেই। এখন আমাকে যে 800 এটাকে ডিলিট করব। দেখেন ডিলিট করলে আমার প্রথমত ওই অ্যাকাউন্টে আর যাওয়ার দরকার নাই, আমি শুধু এই অ্যাকাউন্টেই যাব। চলে যাব হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক ট্রানজ্যাকশনে যাব। ব্যাংক ট্রানজ্যাকশনে গিয়ে এই অ্যাকাউন্টে যাব, এখানে গিয়ে এটাকে আমি ক্যাটাগরি চেঞ্জ করব। এই যে 1000 এখানে ঢুকে আমি এখন আর ট্রান্সফার দেখাবো না, এখন দেখাবো হচ্ছে ক্যাটাগরি, এবং ক্যাটাগরিটা দেখাবো ওনার্স ডিস্ট্রিবিউশন নামে। দেখেন এখানে গিয়ে আমরা ওনার্স ডিস্ট্রিবিউশন, এখানে সব লেজারই পাবো, ঠিক আছে। দেখেন এখানে আমরা ওনার্স, এই যে ডিস্ট্রিবিউশন বা শেয়ার হোল্ডার ডিস্ট্রিবিউশন আমরা এই অ্যাকাউন্টে দিব। দেখেন এই যে ওনার্স ডিস্ট্রিবিউশন, এই অ্যাকাউন্টে দিয়ে আমরা এটাকে ক্যাটাগরি করব। ক্যাটাগরি করার পরে আবার ওই অ্যাকাউন্টে যাইতে হবে, মানে রেজিস্টারে যাইতে হবে, গিয়ে ওটাকে ম্যানুয়ালি আর করতে হবে, তা না হলে কিন্তু এই যে এটাকে ম্যানুয়ালি আর করে দিলে হয়ে যাবে। এবার আর কোনো সমস্যা নাই। সমস্যা হলো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রবলেম, কারণ ওইটা যেহেতু আমরা রিকনসাইল করি, ওখানে আমাদের কোনোভাবেই ইয়া করা যাবে। এখন দেখেন আমার রিকনসাইল থেকে শুরু করে সবই মিলবে। এখন আমি 3টা অ্যাকাউন্ট রিকনসাইল চেক করব। নাম্বার 1 829 ডান। নাম্বার 2 ধরেন প্রফিট উপরে যেটা ছিল 829 এটাও ডান, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার অপারেটিং যেটা ছিল, সরি ওনার্স পে যেটা, এটাও আমার ডান। তারপরে হচ্ছে আচ্ছা দাঁড়া, এখানে গেলে আমি দেখতে পারবো এটার কোনো এরর নাই। এরর নাই বলতে এখানে আমার ওইটা নাই, দেখেন। আচ্ছা, এটা আমরা মনে হয় একবার রিপোর্ট রান করেছিলাম, এই জন্য আমি ক্লোজ উইদাউট সেভিং দিয়ে আমি আসল প্যানেলটা নিয়ে আসি। এ দেখেন এটা কোনো এরর নাই, আছে। আর হচ্ছে অপারেটিং এরর নাই, ঠিক আছে। তাহলে দেখেন আমরা একটা ট্রানজ্যাকশনের সাথে অনেকগুলো লিঙ্ক থাকতে পারে। যখনই দেখবেন অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করবেন তখন চিন্তা ভাবনা করে নেবেন ওইটাতে কোন অবস্থায় আছে, বা ওইটা আগে রিকনসাইল করা আছে কিনা সব দেখে তারপরে করবেন। আর যদি ক্যাটাগরিতে দেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বলেন ক্লিন আপ পারবো কিনা। ফার্স্ট অফ অল আপনারা এটা বুঝবেন কিনা, যদি ক্লায়েন্ট বলে যে আমার মানে কুইক বুকস ক্লিন আপ করতে হবে, আপনি ঢুকে দেখলেন সব রিকনসাইল ডান, কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু এটা ক্লিন আপ করতে বলছে, আর আপনি কি মনে করবেন যে ক্লায়েন্ট কি এমনি এমনি আপনাকে ক্লিন আপ করতে দিছে? তখন আপনি রেজিস্টার এবং রিকনসিলেশন প্যানেল এই দুইটাকে আগে ম্যাচ করবেন। এই দুইটা যদি ম্যাচ হয়ে যায় ওকে ডান, আর আপনার কোনো ধরনের কোনো চিন্তা করার কিছু নাই। তাহলে এরর ফিক্সিং, ক্লিন আপ, ক্যাচ আপ আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন আমরা জেরোতে যাই। কি প্রবলেম? কি 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 করতে হবে আমাকে সেটা বলেন। হুম। শোনেন আমি বলি, এইটা ভেরি বিগিনিং কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর প্রথম যেদিন আপনাদেরকে আমি চার্ট অফ অ্যাকাউন্টের ক্লাস নিছি ওই দিনই বলছি, ঠিক আছে। এত বেসিক কোশ্চেন করলে তো হবে না। আপনি আপনি যে কোনো রিকনসাইল করার আগে ওপেনিং ব্যালেন্স অবশ্যই দেখবেন, এটা আমি রিকনসাইল করার সময়ও বলছি। হুম। কেমনে কমপ্লিট হইলো? যদি আপনাকে বলে যে এটা রেডি না রিকনসাইলের জন্য, তার মানে কি আপনি রিপোর্ট রান করছেন, করার পরে হইতে পারে আমি দেখাই সিম্পল জিনিস। ক্লাস তো মনোযোগ দিয়ে করেন না, সবগুলো ক্লাস করছেন, তো তাহলে এই কোশ্চেন কেন আসে বলেন? এ তো ভেরি
বিগিনিং কোশ্চেন। দেখেন চলে যাবেন এখানে, আপনি আমাকে এটা বলেন, আপনি মূল সিনারি বোঝেন নাই, আমি বুঝাচ্ছি আপনাকে। এটা খেয়াল করেন, এটা কি রিকনসাইল করা করা কিনা? দেখেন এটা যদি করা হয়, এটা হচ্ছে কত, 845। দেখেন 845। কে বলছে ফ্রি এখন? এখন করা যায় তো, ইউকে তে এখন করা যায়। এইটা গত শুক্রবার থেকে শুরু হয়েছে আবার, আমি দেখাই দিতেছি একটু পরে। এই দেখেন আমার এখানে, আগে দেখেন কোন পর্যন্ত রিকনসাইল হয়েছে, ডিসেম্বর পর্যন্ত, তাই না? ওকে, ডিসেম্বরের মধ্যে, শুধু ডিসেম্বর না, ধরেন ঘটনা এরকম ভাবে ঘটছে, খেয়াল করেন ঘটনা ঘটছে, এটা কি কোন মাস, জানুয়ারি। নর্মালি খেয়াল করে দেখেন, নর্মালি আমার এটা কোনো কারণে আর হয়ে গেছে, আপনি বোঝেন নাই, দেখেন আর হয়ে গেছে, বাট আপনার রিকনসাইল কিন্তু ডিসেম্বরের, কিন্তু আপনি জানুয়ারি 25-এর কোনো একটা ট্রানজাকশন আর করছেন, তাহলে এইটা কেন এরর দেখাচ্ছে? এই দেখেন কি লেখা আসছে, কি লেখা আসছে বলেন, এইটার ব্যাখ্যা দেন। আমার তো ডিসেম্বর পর্যন্ত ডান, আমার এখানে বলা আছে ডিসেম্বর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ঘটনা তো ঘটাইলাম 25 সালে এসে, তাহলে এটা কেন এরকম দেখাইলো বলেন? এক কথায় উত্তর হচ্ছে, রিকনসাইল আপনি যে ডেটেই করেন, যদি কোনো কারণে ভুলে, জেনে, না জেনে আর করেন, আপনার এখানে প্রবলেম দেখাবেই। কারণ এই ব্যালেন্সটা হচ্ছে যতগুলো আর আছে সবগুলোর প্লাস মাইনাসের যোগফল হচ্ছে এই ব্যালেন্স। সেটা আপনি যে ডেটেই রিকনসাইল রিপোর্ট রান করেন আর না করেন, আপনি যেই ডেট পর্যন্ত আপনি এখানে আর করা মানে থাকবে, ওই ডেট পর্যন্ত ওই আর যতগুলো আছে সবগুলোর সংমিশ্রণে এখানে ব্যালেন্স শো করবে। আপনার কিন্তু ঠিক আছে, রেজিস্টার কিন্তু ঠিক আছে, আপনি রেজিস্টারে ব্যালেন্স শিট এখন রান করেন, দেখবেন যে 31শে ডিসেম্বর তারিখে পিডিএফ স্টেটমেন্টে যে ব্যালেন্সটা আছে ঠিক ওই ব্যালেন্সটাই আপনার ব্যালেন্স শিটে শো করবে। আমি প্রমাণ দেখাচ্ছি, যান এখানে, যান এখানে, সরি রিপোর্টে যান, এই দেখেন আমরা তো নর্মালি যে ডেট পর্যন্ত রিকনসাইল করি ঠিক ওই ডেট পর্যন্ত ব্যালেন্স শিট করার পরে যদি দেখি ওই ব্যাংকের ব্যালেন্স শিটের এন্ডিং ব্যালেন্স এবং রিকনসাইল ব্যালেন্স দুইটা মিলে যায়, যখন তখন আমি শিওর হয়ে যাই যে আমার এটা আর কোথাও কোনো ঝামেলা নাই। সো আমি আপনাকে রেজিস্টার ধরে কেন দেখাইছি, রেজিস্টারে ডেট ওয়াইজ যে ব্যালেন্স থাকবে এর বাহিরে কোনো সময়ই ব্যালেন্স শিটে অ্যামাউন্ট শো করবে না, ঠিক আছে? ওই জন্য আপনি যদি রেজিস্টার ক্লিন রাখেন, আপনি ড্যাম শিওর যে আপনার রিকনসাইলে কোনো এরর বা কোনো ধরনের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এইবার দেখেন আপনি ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিট কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে? কারণ ব্যালেন্স শিট তার নিজস্ব ট্রানজ্যাকশনের উপর ভিত্তি করে আসে, সেটা সি হোক আর হোক আর কোনো কিছুই না হোক, রেজিস্টারে আসে তার মানে ও এখানে ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? এবার দেখেন আপনি এখানে লেখেন লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার দিলে তো মোটামুটি ভালো রেজাল্ট এখানে আসবে। এই যে লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারে যাব, রিপোর্ট রান করব, এরপর এখানে আসেন, এই যে দেখেন আমার কত 800, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আগে মনে রাখতে হবে, 829 এটা না, 845 5.2 রিকনসাইল করার আগে কত, মানে আমরা এরর করার আগে কত ছিল, 5.2 ছিল না? এখানে কিন্তু 5.2ই আছে, পিডিএফেও দেখবেন 5.2ই আছে। সো তাহলে ওইটা কেন গরমিল হলো? ইভেন আপনি রেজিস্টারে যান, রেজিস্টারও কিন্তু ওকে, এই দেখেন রেজিস্টারও ওকে, এই হচ্ছে আপনার রেজিস্টার। আপনি ডিসেম্বর মাসের ইয়াতে আসেন,
31 তারিখে আসেন, দেখেন রেজিস্টার ওকে, এই যে দেখেন রেজিস্টার, হ্যাঁ এটা দেখেন, দেখেন রেজিস্টার এখানে 5.2, এই দেখেন 5.2 রেজিস্টার ওকে, বাট রিকনসাইল কিন্তু এরর। ঠিক আছে, এখন এটা বলার একটাই উদ্দেশ্য যে ধরেন মানে এগুলো তো অনেক কি বলবো ছোটখাটো সমস্যা, বাট মানে আমরা অনেকেই এই প্রবলেমগুলো হইতে পারে এটা হয়তো কল্পনা আমরা করব না। আমরা চিন্তা করব যে আমার তো রেঞ্জ হচ্ছে 2024-এর 31শে ডিসেম্বর, এরপরে যাওয়ার কোনো সুযোগই নাই। আপনি এই এররটা যদি আপনি পান, ফিক্সিং করতে পারতেন, কে কে হাত তোলেন? ধরেন এইরকম একটা এরর আসছে, আপনি পারবেন, আপনি তো অনেক মানে অ্যাডভান্স অনেক কিছু জানেন। চিন্তা করেন, ধরেন আপনি প্রথমে কি করবেন, আপনি হচ্ছে একদম পেছন দেখেন, এই এই ভুল কিন্তু আমি যে স্ট্র্যাটেজি দেখাইছি ওই স্ট্র্যাটেজিতে আসবে না। কেন আসবে না বলেন? কারণ আমি কিন্তু ডেট দিচ্ছি 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2024 আমি দিচ্ছি। ও কিন্তু আমাকে এই ভুল ওই ওই স্ট্র্যাটেজিতে কিন্তু এই ভুল ধরা পড়বে না। তার প্রমাণ আমি দেখাই। ধরেন আমি এখানে যাব, আমার এটা এরর ফিক্সিং করা দরকার। আমার অ্যাকাউন্ট হচ্ছে ওনার্স, এইটা, এটাই তো, হ্যাঁ। এখন ধরেন আমি ওই স্ট্র্যাটেজি যদি যাই, দেখেন বিষয়টা কিন্তু খুবই, এই দেখেন ও আমাকে বলবে তোমার এখানে কোনো এররই নাই, আর থাকলেও এই দেখেন কোনো এরর আছে, ও কিন্তু কোনো এরর ধরতে পারে নাই। না, ওই ডিফারেন্সটা আলাদা জিনিস, কারণ এই ডিফারেন্সটা হচ্ছে আপনার ওখানে যেটা শো করছে ওইটাই দেখাবে, বাট এই জায়গায় যদি কোনো ট্রানজ্যাকশন না আসে তাহলে আমি ধরে নিব যে আমার 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো ডুপ্লিকেট ট্রানজ্যাকশন নাই। একদম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা ভাবনা করবেন যে এর মধ্যে কোনো কিছু নাই। তাহলে আমার রেজিস্টার ঠিক আছে, আমার ব্যালেন্স শিট ঠিক আছে, আমার কোনো ডুপ্লিকেট এর মধ্যে নাই, তাহলে আমি কেন মিলতেছে না? এটার উত্তর আমি কেমনে খুঁজে বের করব? তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেই ডেট পর্যন্ত রিকনসাইল করেছি তার উপরের ডেটে যেগুলো আছে ওগুলো কোথাও কোনো জায়গায় আর আছে কিনা, এটা আপনি এখন থেকে চিন্তা করবেন যে আর আছে কিনা। এখন আমরা চলে যাব ওই রেজিস্টারে। রেজিস্টারে গেলেই আমি দেখতে পারবো যে আমার, আমি একদম অল ডেট দিলাম, অল ডেট দিয়ে এইবার আসেন আমি চিন্তা করব যে আমার এই ডিসেম্বরের পরে, দেখেন ডিসেম্বরের পরে দেখেন আমার এই পর্যন্ত শেষ, উপরের দিকে আমার কোনো জায়গায় কোথাও আর আছে কিনা আমরা খুঁজে বের করব। আচ্ছা এটা কোন অ্যাকাউন্ট? ও আচ্ছা আচ্ছা, এই অ্যাকাউন্টটাই তো না? এটা আচ্ছা, এটা এটা ডেট দেখি আগে। হ্যাঁ এটা যে 1/6, এটা আর করা হয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে দেখেন কিছুই না, জাস্ট সি করব। সি করলে এটা ডান হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন ঝামেলা, সিও করতে দিচ্ছে না। ঠিক আছে, কি কারণে দিচ্ছে না? এখানে কি লিখছে দেখেন, সামথিং ইউ আর ট্রাইং টু ইউজ হ্যাজ বিন মেড ইনঅ্যাক্টিভ, চেক দ্য ফিল্ড উইথ অ্যাকাউন্ট কাস্টমার ভিন্ডোর। আচ্ছা দেখেন এটা যদি না দেয় তাহলে আপনি কি করবেন, ডিলিট করে আবার ক্যাটাগরি করবেন। এর কোনো অপশন, এর ছাড়া কোনো বিকল্প কিছু নেই। ধরেন আপনি করতে দিচ্ছে না, বাট ট্রানজেকশন তো মানে আপনার এখানে থাকবে, ডিলিট করে আবার নতুন করে ক্যাটাগরি করেন, ডিলিট করে আবার ক্যাটাগরি করেন। এই যে ওনার্স কত, এটা 845, তাহলে আপনি ওনার্স 845-এ যান, এই হচ্ছে এখানে ওনার্স 845, ওনার্স, আচ্ছা এখানে দেখি আমরা, এটাই মনে হয় ওনার 845, হ্যাঁ এটাই। এখানে যাব আমরা, এটা ছিল আমার 1/6, এই যে 1/6, এই যে 55, এখানে এসে
এটা হচ্ছে আমার পেয়ার টু অ্যানাদার ট্রানজেকশন, এটাকে আমি হচ্ছে অ্যাড করে দিলাম। এটা আপাতত যেহেতু আমরা জানুয়ারি রিকনসাইল করি নাই, অতএব এখন ই করলে অসুবিধা নেই, পরে রিকনসাইল করার সময় মিল করব। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। সো ওপেনিং ব্যালেন্স মানে শোনেন, যদি কোনো রিকনসাইল ধরেন আমার ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ এগুলো কাভার করার পরে মানে মাঝামাঝি অথবা শেষের দিকে কোনো একটা মাসের রিকনসাইল করার সময় যদি ওপেনিং ব্যালেন্সে কোনো ঝামেলা হয়, এটা কিন্তু জার্নাল দিয়ে ঠিক করা যাবে না। জার্নাল কখন দিবেন? ভেরি বিগিনিং, একদম অ্যাট ফার্স্ট। কোম্পানির জন্ম হয়েছে 25 সালের জানুয়ারিতে, তখন আপনি দেখবেন ব্যালেন্স হওয়ার কথা 280, কিন্তু ব্যালেন্স ছাড়াই চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তখন আপনি জার্নাল দিবেন। ঠিক আছে? বাট এছাড়া অন্য ক্ষেত্রে জার্নাল দেয়া যাবে না। তখন আপনি কি করবেন? ট্রানজ্যাকশন ঠিক করলেই জার্নাল অটোমেটিক্যালি আপনার হচ্ছে ব্যালেন্স অটোমেটিক্যালি মিলে যাবে। আমি যেদিন চার্ট অফ অ্যাকাউন্টের ক্লাস নেই, ওই দিনই বলছি যে এই ওপেনিং ব্যালেন্স যে ঠিক করার যে প্রসেসগুলো, এক এক সময় এক এক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সবসময় এইটা মাথায় রাখলে হবে না যে আমি সবসময়ই জার্নাল দিয়ে মিলাবো। নো, জার্নাল আপনি কখন দিবেন? একদম জীবনের প্রথম, যেটার কোম্পানির ওপেন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, তখন ক্লায়েন্ট বোঝে নাই, জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কিন্তু সে ব্যালেন্সের যে ফিগারটা ওইটা দেয় নাই, না দিয়ে সে ট্রানজ্যাকশন করা শুরু করছে, তখন আপনি ওপেনিং ব্যালেন্স দিয়ে মিলাবেন। তখন ওপেনিং ব্যালেন্সের জার্নাল না দিলে মিলবে না। কিন্তু অন্য সময় কখনো এই কাজ করবেন না। হ্যাঁ, তবে কিছু কিছু সময় অনেক কারণ, অনেক ঘটনা আপনাকে মানে অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে। লাইক আমি যদি এক্সাম্পল দিই, ধরুন আপনার যে ক্লায়েন্ট 2010 সাল থেকে কুইকবুকস ব্যবহার করে, সে আপনাকে হায়ার করছে 2025 সালে এসে, সে বলছে তুমি 2024 সালের রিকনসিলিয়েশন করে দিবা, ডাটা আপডেট করে দিবা। আপনি তার বুকসে ঢুকে দেখলেন যে তার 2015 সাল থেকে ঝামেলা আছে, কিন্তু এই ঝামেলা আপনার নেওয়ার দরকার নাই। ঠিক আছে? কারণ ওই ঝামেলা নিতে গেলে আপনি শেয়ার করতে পারেন ক্লায়েন্টের সাথে যে তোমার কিন্তু অনেক আগে থেকে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে? সো তুমি আগেরগুলো ঠিক করবা কিনা। যদি বলে যে করো, তাহলে এটার জন্য করে নেবেন, বাজেট ঠিক করে নেবেন। আপনি দেখবেন, বুঝবেন কি কাজ, কতটুকু কাজ করতে হবে আপনাকে, ওই অনুযায়ী আপনি কাজ করবেন। আপনার এটার জন্য যেটা করবেন, আপনি মানে যেই ডেট পর্যন্ত, নিশ্চয়ই আপনার এখানে লেখা থাকবে যে কত সাল পর্যন্ত রিকনসাইল করা ছিল। আপনি শুধু ওই সালটা দিয়ে পিছনে কতগুলো ট্রানজেকশন আপনার আনরিকনসাইল আছে, ওইটা আপনি একটু দেখে আইডিয়া নেবেন। দেখবেন ওইখানে 200, 300, 500, 1000 অনেক থাকবে। ঠিক ওইটার উপর ভিত্তি করে আপনি বাজেট নির্ধারণ করবেন যে কত বাজেট আপনি নিতে পারেন। কিন্তু ক্লায়েন্ট যদি বলে আমার পিছনে যা খুশি তা হয়ে যাক, তুমি 24 সাল থেকে ঠিক করো, তখন আপনি কি করবেন? একদম সিম্পল, 24 সালের 1 জানুয়ারিতে আপনি দেখবেন যে ওর কুইকবুকসে রাইট নাও কত ডিসক্রিপেন্সি দেখাচ্ছে, মানে কত কম বেশি দেখাচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্সের সাথে। ওইটাকে আগে ফাইন্ড আউট করবেন, করে একটা অ্যাডজাস্টিং জার্নাল দিবেন। জার্নালটা দিবেন এরকম যে ব্যাংক হয় ডেবিট অথবা ক্রেডিট হবে, রিকনসিলেশন ডিসক্রিপেন্সি নামে একটা লেজার মানে বাই ডিফল্ট দেয়াই থাকে, এটাকে ডেবিট অথবা ক্রেডিট করবেন। এখন ডেবিট করবেন না ক্রেডিট করবেন, এটা ডিপেন্ড করবে আপনার ওই ওপেনিং ব্যালেন্স মিলানোর ক্ষেত্রে ডেবিট করলে মিলে নাকি ক্রেডিট করলে মিলে, এটা আপনি ওইভাবে দিবেন। ঠিক আছে? এরপর থেকে তো আপনি জানেন যে আপনার কাছে তো সব ডেটা আছে, আপনি বাকিগুলো একদম মান্থ টু মান্থ আপনি ক্লিয়ার করে যাবেন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, যে আপনি, কারণ আপনাকে যদি পেমেন্ট না দেয়, আপনি তো সেই 500 ট্রানজ্যাকশন আপনি ক্লিন করার দায়িত্ব নেবেন না। ক্লিন কিন্তু ভেজাল আছে। এই দেখেন আমি কতক্ষণ সময় নিয়ে একটা ক্লিন করছি বা দুইটা ক্লিন করছি, কতক্ষণ সময় নিয়ে। সো এগুলো কিন্তু সময় লাগে, এবং ক্লিন আপের কাজ করতে গেলে আপনাকে যদি 1 বছরের কাজ দেয়, 1 বছরের মানে একদম জাস্ট ডেটা আপডেট করতে আপনার যে সময় লাগবে, 1 মাসের ক্লিন আপ করতে আপনার এর চেয়ে বেশি সময় লাগবে। কারণ এখানে আপনার দ্রুত করার কোনো সুযোগ নাই। এবং যদি ওই ক্লায়েন্টের 5 থেকে 7, 8, 10টা অ্যাকাউন্ট থাকে, র্যান্ডমলি এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়, তখন কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এবং এই রিকনসাইল বা এই ক্লিন আপ ক্যাচ আপটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের, এবং আপনাকে
দূরদর্শী চিন্তা করতে হবে যে এটা করলে কি হবে, ওইটা করলে কি হবে। এটা করার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যত প্র্যাকটিস করবেন ততই আপনি ভালো মতো এই কাজটা করতে পারবেন। আচ্ছা, রিকনসিলেশন, এরর ফিক্সিং, ক্লিন আপ, এটা নিয়ে আর কার কি কোশ্চেন আছে বলেন। এখন বাকিটা দেখেন, ক্লিন আপ জিনিসটা এমন যে যেই কোম্পানিতে যেই প্রজেক্টে যেই সমস্যা, আপনাকে ওই সমস্যা অনুযায়ী কাজ করতে হবে। এখন আমি আপনাকে যেটা দেখাইছি এটা একটা রাস্তা, যে আপনি এইভাবে জিনিসগুলো ফাইন্ড আউট করবেন, এইভাবে জিনিসগুলোকে সলিউশন করবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি পৃথিবীতে যত রিকন ক্লিন আপ ক্যাচআপ আছে সব আমি যা বলবো তাই হবে, তা কিন্তু না। এটা ডিপেন্ড করবে রিয়াল সিচুয়েশনের উপরে, ঠিক আছে। জাস্ট মেজর কমন মিস্টেকগুলো যেগুলো হয় ওগুলো করলাম, এবং বেশিরভাগ মানে ডুপ্লিকেট ট্রানজ্যাকশন হওয়ার পিছনে রিজন একটাই, ওই যে বললাম যে ইন্টার ট্রান্সফার, আপনি একটা ট্রান্সফার করছেন ওইটাতে হওয়ার কথা সামহাউ হয় নাই, ওখানে দেখবেন লেখা আছে 5 ম্যাচিং, 10 ম্যাচিং, 2 ম্যাচিং, আপনি এই ম্যাচিং জিনিসটাকে আমলে না নিয়ে ক্যাটাগরি করে দিচ্ছেন, ডাবল হয়ে গেছে। ভেরি সিম্পল, বুঝতে পারছেন। সো এগুলো ডাবল হয়ে যাবে। সো এই মানে কাজগুলো অনেকবার আসবে। আচ্ছা, আমরা এখন হচ্ছে ফাইল, আপনাদের জেরোতে ফাইল দেখাই নেই, ওকে ফাইল দেখাচ্ছি। দেখেন দেখেন ফাইলের কাজ হলো আমরা একটু যাব হচ্ছে জেরোতে, এখানে যাওয়ার পরে আমরা এটা হচ্ছে আমাদের, আচ্ছা ওকে, এখানে গিয়ে আমরা এই যে যাব হচ্ছে সেটিংসে, সরি সেটিং না, ফাইল এখানে আলাদাই ছিল, ফাইলে যাব। ফাইলের কাজটা কি দেখেন, ফাইলের কাজ হলো ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে তার যেই বিল বা বিল অথবা রিসিট যেগুলো আছে, আমি ধরে নিচ্ছি যে এখানে আমি রিসিটগুলো এখানে আমি রাখবো, হ্যাঁ। রিসিটগুলো রাখবো, এই রিসিটগুলো আমি হচ্ছে আমার যেই যে পেমেন্টগুলো আমি করব সেই পেমেন্টগুলোর রিসিটগুলো আমি এখান থেকে আপলোড করে রাখবো, এবং ক্লায়েন্ট কন্টিনিউয়াসলি সে এখানে রিসিটগুলো হচ্ছে দিয়ে রাখছে, বলছে তুমি এটা বিলে মানে কনভার্ট করে ফেলবা বা বিল হিসাবে এন্ট্রি করবা। সো আমি এখান থেকে ধরেন চলে যাই হচ্ছে 0 0 0 0, এই দেখেন ধরেছি ফাইল, এখানে কিছু বিল এখানে আছে, ঠিক আছে। জাস্ট আমি আপলোড দিলাম, এই বিলগুলো সে এখানে জমা করে রাখছে। এখন সে বলছে যে তুমি বিলগুলো আমাকে পোস্টিং দিয়ে দিবা, আমার ফাইলে বিল জমা আছে। এটা অন কাইন্ড অফ আমরা কুইকবুকসে রিসিট যে মেনুটা ব্যবহার করেছি ঠিক কিছুটা ওই রকমই, ওই কাজটাই আপনি এখানে করতে পারবেন। দেখেন এখানে আমি যে কোনো একটা বিল অথবা ইনভয়েস এখান থেকে কি করতে পারবো, এটা রিনাম করতে পারবো, ডিলিট করতে পারবো, বিল করতে পারবো, সেলস ইনভয়েস করতে পারবো, স্পেন্ড মানি করতে পারবো। যেইটাতে পোস্টিং দিতে চাই ওইটাতে নিয়ে যাবো, ধরেন বিল, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এখানে বিল হিসাবে এন্ট্রি করা হয়, এখানে দেখেন এটা শো করবে। এখন ইনভয়েস বলতে এটা জুম ইনভয়েস দিছে আপনাকে, ঠিক আছে। জুম মানে আমরা জানি এটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে মিটিং বা ক্লাস বা এই টাইপের কাজগুলো করে তাকে পেমেন্ট করা হয়েছে। এখন আমি প্রথমত এটা ডাউনলোড করব, ডাউনলোড করে যদি এমনি দেখা না যায় আমি একটু ডাউনলোড করে বড় করে নিব, ঠিক আছে। এখান থেকে দেখা যাওয়াটা একটু টাফ, সেই জন্য আপনি একটু ডাউনলোড করে নেন, এখন বড় করে দেখা যাবে। এখানে হচ্ছে ঝুমকে পেমেন্ট করা হয়েছে কত, জুলাই 31, 2022। তাহলে আপনি এখানে আসছেন, প্রথমে এখানে লেখেন ঝুম, ঠিক আছে। ঝুম দিলাম, জুলাই, মানে এখানে কুইকবুকসের যে রিসিট ওইটা এর চেয়ে একটু বেশি মানে অ্যাডভান্স
সহযোগিতা করে, এখানে ডেট বা আরো অনেক কিছুই অটোমেটিক্যালি আপডেট হয়, বাট এখানে আপনাকে সবকিছু ম্যানুয়ালি করতে হবে। 2022-এ যান, 22-এর কত, জুন না, জুনের কত তারিখ ছিল, ওকে জুনের 22-ই ধরলাম, ওকে এরকম ডেট দিলাম, ডেট থাকলে দিব, না থাকলে দিব না। এখানে এসে আমরা যেটা লিখবো যে ধরেন জুমকে টাকা দিয়েছেন মানে সাবস্ক্রিপশন বিল দিয়েছেন আর কি। এখানে লেখেন কোয়ান্টিটি 1, এখানে লেখেন হচ্ছে কত টাকা ছিল এখানে, চোদ্দ, আচ্ছা ওভারঅল কত আসছে এখানে 11.99, এখানে লিখি আমরা 11.99, এখানে লিখবো হচ্ছে সাবস্ক্রিপশন, ঠিক আছে, এক্সামটেড। এখানে জাস্ট আমরা এখন যে অ্যাপ্রুভ দিব, অ্যাপ্রুভ দিয়ে পরে এটাকে আমরা, আচ্ছা এখানে কি লিখছে ডিউ ডেট দিই নেই না, ডিউ ডেট এমটি রাখা যাবে না। আচ্ছা ডিউ ডেট যদি এমটি রাখা না যায়, আমরা এটাকে ধরে নিচ্ছি কত, জুন, আচ্ছা এক মাস যদি ধরি তাহলে জুলাই 22 হয়, হ্যাঁ আর একটা দিলেই হয়, অসুবিধা নেই, আমার ডিউ ডেটটা দিতে হবে, এটা হচ্ছে বিষয়। ওকে, এখন দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, পরবর্তীতে যখন পে করবেন তখন পেমেন্ট দেখাবেন। না না না, ফাইল এখানে অ্যাটাচমেন্ট হিসাবে আছে, দেখেন নাম্বার 1 এখানে অ্যাটাচ হয়ে গেছে, নাম্বার 2 আমরা ফাইলে যাব, আবার ফাইলের মানে ঘটনাটা কি হয়েছে দেখেন, আমরা হচ্ছে একটু ব্যাকে যাই, দেখেন আমার কিন্তু ওইখানে অ্যাটাচ হয়ে গেছে, প্লাস আমরা এখন ফাইলে আসব, দেখেন দেখেন এখান থেকে আমরা ফাইলে ব্যাক করতে পারবো, অসুবিধা নেই। এই দেখেন এখানে এসে দেখবেন এটা কিন্তু বিল হয়ে গেছে, এই দেখেন বিল, যদি বিল করেন বিল দেখাবে, ইনভয়েস করলে ইনভয়েস দেখাবে, মানে যা করবেন। ধরেন আপনার এখানে কি কি করার সুযোগ আছে, রিসিভ মানি করার সুযোগ আছে, স্পেন্ড মানি করার সুযোগ আছে, যেটা দেখবেন পেইড হয়ে গেছে সরাসরি স্পেন্ড মানি করে দিবেন, অত ঝামেলা যাওয়ার দরকার নেই। যেটা দেখবেন হচ্ছে ডিউ শো করতেছে, এটা বিলের মানে যে পিডিএফটা, এটা ওপেন করলে আপনি দেখতে পারবেন। যেটা পেমেন্ট হয়ে গেছে সেটা দেখবেন হচ্ছে আপনি ব্যালেন্স ডিউ 0, তাহলে আপনি স্পেন্ড মানি করবেন ডিরেক্টলি। অথবা আপনি যদি দেখেন এটা ইনভয়েস, ডিরেক্ট আপনার সেলস ইনভয়েস, দেখেন এখানে বেশিরভাগই ইনভয়েস লেখা থাকবে, কারণ বিলের গায়েও ইনভয়েস লেখা থাকবে, আপনার ইনভয়েসের গায়েও ইনভয়েস লেখা থাকবে, তবে ডিফারেন্সটা বুঝবেন আপনার ওই কোম্পানির জন্য কোনটা সেলস ইনভয়েস, কোনটা পারচেজ ইনভয়েস, ওই অনুযায়ী আপনি এখানে পোস্টিং দিবেন। বিল, স্পেন্ড মানি, সেলস ইনভয়েস, মানে মূল 4টা অপশনই কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো এখানে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু ব্যাংক স্টেটমেন্টও মানে আপনার আপলোড করে রাখে, দেখেন এইগুলো তো আপনি এখান থেকে সরাসরি কোনো কাজ করতে পারবেন না, এগুলো নর্মালি আমরা যেভাবে করি ওইভাবে কাজ করতে হবে। ধরুন ব্যাংক স্টেটমেন্ট করে সে বললো যে আমার ফাইল অপশনে সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে, যেহেতু ক্লাউড আপনাকে আলাদাভাবে কিছু দেওয়ার দরকার নেই, সে বলবে আমার ফাইল অপশনে সমস্ত কিছু দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে নাও, তাহলে আপনি দেখবেন এখানে ফোল্ডার ওয়াইজ সে আলাদা আলাদা করে রাখছে, কোনটা রিসিট, কোনটা আপনার হচ্ছে ব্যাংক, কোনটা সেলস ইনভয়েস, ওইখানে দেখবেন এখানে এভাবে লেখা থাকবে সেলস ইনভয়েস, তার মানে এটা সেলস ইনভয়েস, ঠিক আছে। সো এখানে সেলস ইনভয়েস কোনটা, কোনটা রিসিট, কোনটা আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এগুলো হচ্ছে মানে অ্যাডিশনাল ফিচার, যেন আপনার যিনি ক্লায়েন্ট যিনি ইউজ করবে ওনার যেন এই ফাইলগুলো সংরক্ষণ করার জন্য হাবডক অথবা ধরেন ডেক্সট, ওইগুলো তো ধরেন পেইড মানে অ্যাপস, আপনি ফ্রিতে তো করতে পারতেছেন না। তো আমি যদি দেখি যে হাবডকের কাজ আমি ফাইল দিয়ে করতে পারবো, তাহলে আমি হাবডক টাকা দিয়ে কেন হচ্ছে পারচেস করব, তাই না? বিষয়টা তো এরকমই। এই হচ্ছে ফাইলের কাজ। আচ্ছা, আর হচ্ছে বাজেট, আপনাদের বাজেট দেখাই নেই, বাজেট দেখাই। ধরেন আমরা জেরোতে বাজেট করব কিভাবে, কুইক বুকসেরটা তো দেখাইছি নাকি, জেরোটা দেখাইনি। ওকে, জেরোর বাজেটে আমরা যদি যাই, ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমে যাব রিপোর্ট সেকশনে, দেখেন রিপোর্টে যাব, রিপোর্টে গেলে
দেখেন রিপোর্টে গেলে আমরা এখানে এসে ধরেন এখানে আমাদের বাজেট কোথায় আছে দেখেন, হ্যাঁ এই যে বাজেট ম্যানেজারে যাব। আচ্ছা কোনো ব্রেক দিব না, একবারে ছেড়ে দিব, ঠিক আছে? ওকে, না না একবারে ছেড়ে দিব। আচ্ছা তাহলে মানে আমাদের ক্লাসের পর্বটা শেষ করি। বাজেট ম্যানেজার, বাজেট ম্যানে বাজেট ম্যানেজারে আমরা কি করব দেখেন, শোনেন বাজেট হচ্ছে অ্যাডভান্স লেভেলের টুলস। আপনারা যারা বিগিনার তারা বাজেটের কাজ নিয়েন না। কি কারণে? সফটওয়্যার আপনাকে শুধু কি প্রোভাইড করবে, সফটওয়্যার প্রোভাইড করবে আপনি মানে একটা বাজেট রেডি করবেন, সেটা এক্সেলে হোক সিএসবিতে হোক, এবং এটা রেডি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওই কোম্পানির হিস্টোরিক্যাল ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে এরপরে আপনাকে একটা বাস্তবসম্মত বাজেট করতে হবে। এমনও কিছু ক্লায়েন্ট আছে, অনেকেই পারবেন, আমি সবাইকে বলতেছি না যে নেবেন না, যারা অ্যাডভান্স লেভেলের ধরেন আপনার অ্যাকাউন্ট প্রিপারেশন করেন, বাজেটিং করেন, ফরকাস্টিং করেন, তারা অবশ্যই নেবেন। কিন্তু যারা ধরেন জীবনে কোনোদিন অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরিই করেন নাই, তারা এই কাজগুলো নিয়েন না। আচ্ছা এখন ধরেন বাজেট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল ওই কম মানে মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেক ক্লায়েন্ট কি করবে, সে বলবে আমি $10 মিলিয়ন ইনভেস্ট করতে চাই, আমার এই হচ্ছে বিজনেসের নেচার, ঠিক আছে তুমি আমাকে একটা বাজেট ক্রিয়েট করে দাও আগামী 5 বছরের। তারা বলতে পারেন তারা কেন ওই বাজেটটা ক্রিয়েট করে, তারা বাজেট কেন করে, তাদের ধরেন কিছু ফান্ডিং এর জন্য, ধরেন তারা যখন ব্যাংক থেকে লোন নিবে, লোন নেওয়ার ক্ষেত্রে তাদেরকে মানে বুঝাইতে হবে যে আমি যে এই বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছি এবং এই বিজনেসে আমার আগামী 5 বছরের এই এত টাকা প্রফিট হবে যদি আমার কাছে 50% আছে, আর বাকি 50% আমি ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ব্যাংকে দেখা তারপর হচ্ছে তারা লোন নেয়। তো হ্যাঁ প্রপোজাল, তো এইটার ক্ষেত্রে আপনাদের কিন্তু আরো অনেক বেশি মানে ধরেন ডেটা থাকলে আপনার জন্য একটু সহজ, কিন্তু ডেটা না থাকলে কিন্তু আরো অনেক কঠিন। যাই হোক আমি ধরে নিচ্ছি আমার কাছে ডেটা আছে, তাহলে আমি কি করব, আমি হিস্টোরিক্যাল 3 or 4 ইয়ার্সের ডেটা নিব, ডেটা নিয়ে ওইটাকে অ্যানালাইসিস করে ফার্স্ট অফ অল আমার অ্যাকচুয়াল সিনারিটা আমাকে আগে বুঝতে হবে, এই কোম্পানির প্রফিট করার ক্যাপাবিলিটি কেমন আছে, সেল করার ক্যাপাবিলিটি কেমন আছে, এবং ধরেন এক্সপেন্স কোথায় কিভাবে হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এবং দেখবেন কাকতালীয়ভাবে না, একদম প্র্যাকটিক্যালি, মানে প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা সিজন থাকে। দেখবেন 12 মাসের মধ্যে 6 মান্থ ভালো চলে আর 6 মান্থ খারাপ চলে, আবার দেখা যায় 12 মাসের মধ্যে 9 মাস ভালো চলে, 3 মাস খারাপ চলে। এখন আপনি যদি এটাকে কনসিডার না করে একদম অ্যাভারেজে ঢালাওভাবে সব দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওই বাজেট কিন্তু কখনোই বাস্তবসম্মত হবে না, ঠিক আছে? এটাও কনসিডার করতে হবে, করে ফিগার আউট ফিগার আউট করতে হবে। করার পরে ওই ফিগারগুলো আমরা এখান থেকে ইম্পোর্টও করতে পারি, ম্যানুয়ালিও বসাইতে পারি। এটা আমরা একটু দেখি। তার মানে আমাকে কিন্তু কুইকবুক জেরো মানে আমি জাস্ট যেমন চ্যাট জিপিটিকে যদি আমি বলি যে আমি এই করতে চাই, ও আমাকে যেভাবে মানে অ্যান্সার দিবে, ও কিন্তু ওইভাবে দিবে না। ওকে আপনি নিজে মানে মান্থ টু মান্থ, হেড টু হেড আপনাকে এন্ট্রি করে করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন বলতে পারেন সবই যদি আমি করি তাহলে সফটওয়্যারের কাজ কি? হ্যাঁ সফটওয়্যারের কাজ আছে। সফটওয়্যারের কাজটা হচ্ছে আপনি মান্থ টু মান্থ অ্যাকচুয়ালের সাথে ভেরিয়েন্স করতে পারবেন। ভেরিয়েন্সটা ম্যানুয়ালি করতে গেলে আপনার যে টাইম, যে সময় আর যে শ্রম দিতে হবে, এখানে কোনো কিছুই করা লাগবে না। কারণ ওইটাও কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, যে আপনি শুধু ধরেন একজনকে কাজের অর্ডার দিচ্ছেন কিন্তু ফলো আপ করেন নাই কখনো। এখন ও যদি অলস হয়, ও চিন্তা করবে আমাকে যখন ফলো আপ করবো তখন আমি কাজ করব, তার আগে কাজ করব না। তো এরকম তো বাস্তবে অনেক হয় যে আপনি বাজেট করে রাখছেন কিন্তু বাজেট অনুযায়ী আসলে যার যার টার্গেট সেই ফিল আপ করতেছে কিনা, কাজ করতেছে কিনা আপনি কোনো মনিটরিং করলেন না, তাহলে কিন্তু আবার কাজ হবে না। ওই জন্য এটা অ্যাকচুয়াল ভার্সেস সরি বাজেট ভেরিয়েন্সটা আমার দরকার, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে কিভাবে মেক করবো একটু দেখি। এখানে কিছু মানে ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় যেটা কুইকবুকসে করা যায় না।
নরমালি ওরা হচ্ছে আমাকে একটা বাজেট দিছে, ওভারঅল বাজেট, বাট আমি এখানে আমার মতো করে একটা বাজেট ক্রিয়েট করব, যেটা নাম দিব হচ্ছে মান্থলি বাজেট। একটু বড় করে নেই, বড়ই আছে। দেখেন মান্থলি বাজেট আমি করলাম। মান্থলি বাজেট নেয়ার পরে শুরু করব কবে থেকে। দেখেন এখানে 1 বছরের তথ্য দেওয়া আছে, আমি ধরলাম 2000। আচ্ছা, এপ্রিল 25 দিলে আমি আসলে কিছু পাবো না মনে হয়। আচ্ছা, এর নিচে বা এর আগে কি দেওয়া যাবে কিনা? আচ্ছা, 24 এপ্রিল থেকে দেওয়া যাবে। স্টার্ট করব হচ্ছে আমি, যাবে স্টার্ট করব হচ্ছে এপ্রিলের 24 থেকে। 24 থেকে, যেহেতু আমরা ইউকের মাস শুরু হয় এপ্রিল থেকে। এপ্রিল থেকে স্টার্ট, অ্যাকচুয়াল মান্থ থাকবে 12 মাস, পিরিয়ড থাকবে 12 এবং আপডেট দিব। এরপরে আপনি ডেটা এখানে আপডেট করতে পারবেন। এখানে মোটামুটি সমস্ত লেজারই আপনি পাবেন। এইবার আসেন আমরা এখানে এন্ট্রি করব কিভাবে। ফার্স্ট অফ অল 24 এর আগে আমরা কোনো কিছু বসাতে পারবো না। সেল, এবার ধরেন আমি যে এখানে জাস্ট র্যান্ডমলি ডেটা এন্ট্রি করব, জাস্ট মানে কারণ ডেটা এন্ট্রি করার জন্য আপনাকে আগেই কাজটা করতে হবে ম্যানুয়ালি। এখানে আমি বসাবেন কিভাবে সেটা দেখাচ্ছি। ধরে নিচ্ছি আমি প্রতি মাসে আমার $30,000 করে সেল হচ্ছে এবং এই সেম অ্যামাউন্ট আমি প্রতি মাসেই দিচ্ছি। ওকে, তাহলে আপনি এই অ্যারোতে ক্লিক করেন, অ্যাপ্লাই দেন, দিয়ে আপনি ধরেন নভেম্বর ডিসেম্বরে সেল একটু কম হয়, আপনি নভেম্বর ডিসেম্বরে গিয়ে একটু কমাই দিবেন। দেখেন নভেম্বর ডিসেম্বরে এসে আপনি এখানে ধরে নিচ্ছেন যে এটা সেল হয় 20,000 করে, তাহলে 20,000 দেন, এখানে দেন 20,000। ঠিক আছে, এটা গেল। আরো অনেক ফর্মুলা দেওয়া যায়, এটা তো গেল সেম অ্যামাউন্ট আপনি সব জায়গায় যদি দেন। এই একটা ফর্মুলা কুইক বুকসে আছে, বাট এখানে আরো ইউনিক অনেকগুলো ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। কস্ট অফ গুডস সোল্ড, এখানে ধরেন 15,000। দেখেন 15,000 আপনি চিন্তা করলেন প্রতি মাসে আপনি এখান থেকে এই যে এখানে লিখবেন অ্যাডজাস্ট বাই অ্যামাউন্ট ইচ মান্থ। এখানে হচ্ছে অ্যামাউন্ট, এখানে হচ্ছে পার্সেন্ট, মানে এখানে দিলে পার্সেন্টের কাজ করবে, এখানে দিলে অ্যামাউন্টের কাজ করবে। ধরে নিচ্ছি প্রতি মাসে আপনি $100 করে খরচ কমানোর প্ল্যান করেছেন কস্ট অফ গুডস সোল্ড। অ্যাপ্লাই দেন, অটোমেটিক্যালি কমতে থাকবে। এই যে 15,000, 14,900, 14,800 এভাবে কমতে থাকবে। এরপরে আসেন হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। দেখেন ডিরেক্ট এক্সপেন্সে এসে আপনি এখানে লেখেন এপ্রিল থেকে শুরু করব, ধরলাম 3,500। এখন এখানে আপনার বাড়তে পারে, ধরেন আপনি $50 করে প্রতি মাসে বাড়তে পারে, আপনি অ্যাপ্লাই দিয়ে দিলেন, তাহলে বাড়তে থাকবে। আগে কমছে, এবার বাড়বে। ডিরেক্ট ওয়েজেস, এখানে ধরেন আছে 5,000, আপনার এখানে পার্সেন্টে দেব, ধরেন 5% করে বাড়বে, তাহলে আপনি 5 দিয়ে পার্সেন্ট দেওয়া লাগবে না, পার্সেন্ট অটোমেটিক্যালি নিয়ে নিবে। এরপরে নিচে আসেন, আমরা আরও অনেক কিছু আছে, যেমন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এটা ধরে নিচ্ছি 500 প্রতি মাসে। এটা আপনার ধরেন 2% করে কমবে, 2 দিয়ে পার্সেন্ট দেন, তাহলে এই 5টা টোটাল ফর্মুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা কুইক বুকসে একটার উপরে বাড়া যায় না। বাকি আমি এখানে কিছু র্যান্ডমলি মানে তথ্য দেই, দিয়ে আমরা একটু বাজেটের চেহারাটা দেখবো। এটা 300 করে প্রত্যেক মাসে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে হ্যাঁ, প্রত্যেকটা কলামেই যাবে, প্রত্যেকটা মাসেই যাবে, আমি যা দেবো প্রত্যেকটা মাসেই যাবে। ধরেন এটা 340, দেখেন 340। তারপরে এখানে আসেন হচ্ছে এটা দিলাম হচ্ছে 350, ঠিক আছে। মোটর ভেহিক্যাল এটা ধরলাম 320, ঠিক আছে, 320। এইভাবে আমরা এখানে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স আছে, ধরলাম এটা 1200, সেম অ্যামাউন্ট রাখলাম। তারপরে এখানে আছে হচ্ছে রেন্ট, অফিস রেন্ট ধরে নিচ্ছি
400 সেম মাস রাখলাম, ডান। এখন আসেন হচ্ছে আমরা মোটামুটি ধরে নিয়েছি সবই দিছি। এখন আপনি সেভ দেন। সেভ দিলে প্রথমে হচ্ছে আপনি বাজেট ওভারভিউ, মানে যেটা হচ্ছে আপনি যা এন্ট্রি করেছেন শুধু সেগুলোই দেখতে চাচ্ছেন। দেখেন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সময় লাভ কোনো সময় লস। এইভাবে হচ্ছে আমাকে আমার বাজেটটা হইছে। আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। দেখেন, আচ্ছা প্রিন্ট করার দরকার নেই, আপনি এখানে ডাউনলোড করেন। এইটা হচ্ছে আমাদের, মানে আমরা যে বাজেটটা করেছি সেই বাজেট হুবহু সেম জিনিসটা আমাকে প্রোভাইড করেছে। ঠিক আছে। আচ্ছা এইবার আসেন আমরা এটা করার পরে আমরা ভেরিয়েন্স যদি করতে চাই, যে আমাদের অ্যাকচুয়ালি আমি যে বাজেটটা করেছি বাট রিয়েল লাইফে মান্থ টু মান্থ আমি ভেরিয়েন্সটা দেখতে চাই যে আমার এখানে লাভ অথবা লস হয়েছে কিনা, বা আমি বাজেটটা কত পার্সেন্ট আমি বাস্তবায়ন করতে পেরেছি। এবার যান রিপোর্টে, রিপোর্টে গিয়ে বাজেট ভেরিয়েন্সে যাবেন। বাজেট ভেরিয়েন্সে গেলে দেখেন এখানে আমরা যে বাজেটটা করেছিলাম সেই বাজেটের স্টার্টিং ছিল সরি এপ্রিলের 1, তাই না? এপ্রিলের 1, 2024 খেয়াল করেন এইখানে। আর এটা হচ্ছে ছিল আমাদের 25-এর সরি মার্চ হবে আর কি, 25 মার্চের 31 তারিখ, না 31, 1 বছর। বাট আমরা একটা মানে বাজেট করেছি সেটা হচ্ছে ওভারঅল না, আমরা করেছি মান্থলি বাজেট। এটা মান্থলিটা এখানে উল্লেখ করতে হবে, হ্যাঁ। মানে যতগুলো বাজেট আপনি করবেন মান্থলি, ইয়ারলি, কোয়ার্টারলি, হ্যাঁ, ওইভাবে এখানে আলাদা আলাদা করে শো করবে। মানে আপনি একের অধিক বাজেটও করতে পারবেন। আচ্ছা এবার দেখেন তো এটা আপডেট করলে, এবার দেখেন কুইক বুকসে যেটা করে, মানে কুইক বুকসের সাথে যদি আপনি এটাকে একটু আলাদা করেন, সেই ক্ষেত্রে কুইক বুকস হচ্ছে আমাকে 12 মাসেরটা আলাদা আলাদা করে দেখায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা শীটের মধ্যে দেখায়। কিন্তু এখানে আপনি একটা শীটে সব আনতে পারবেন না। আপনি যদি 1 মাস কম্পেয়ার করেন তাহলে 1 মাসের সাথে 1 মাস, মানে যে মাস দিবেন ওই মাসের সাথেই কম্পেয়ার করবে। দেখেন এখন আমার এখানে কিছুই আসে নাই, কারণ আমার এইখানে কোনো কিছু নাই, এজন্য কিছুই আসে নাই। এখন আমি কিছু আনার চেষ্টা করি, ধরেন আমি একটু ডুপ্লিকেট করি, করে এই পিরিয়ডের মধ্যে একটা মানে ইনভয়েস করি। ইনভয়েস করলে আমরা একটু দেখতে পারবো যে আমাদের কম্প্যারিজনটা কিভাবে দেখায়। দেখেন আমাকে একটু কম্প্যারিজনটা দেখতে হবে, আমি চলে যাচ্ছি ইনভয়েস সেন্টারে। এখানে এসে দেখেন ইনভয়েসে যাব, ইনভয়েসে গিয়ে আমরা এখানে দেখেন এখানে আমরা আইটেম কোনো কিছু নাই। আচ্ছা আইটেম না থাকলে আমরা এখানে ধরে নিচ্ছি যে সার্ভিস। দেখেন সার্ভিস 1 দিলাম, প্রাইস দিলাম হচ্ছে $23,500, সেলস, ওকে। এখন আমরা এখানে কাস্টমারের নাম দেই হচ্ছে এবিসি কন্টাক্ট। There is something different about how or where this zero account was exited. You won't be able to any contact. আচ্ছা কি আমাকে কন্টাক্ট অ্যাড করতে দিবে না নাকি? অ্যাড টু কন্টাক্ট স্টার্ট এন্ড সেভিং। আচ্ছা আমি একটু কন্টাক্টে যাই, এখানে কি অ্যাড করি, আছে তো, ওই যে একজন আছে। ইনভয়েস, এবার দেখেন, হ্যাঁ দিব,
সার্ভিস, আচ্ছা ডেটটা আমাকে অবশ্যই দিতে হবে হচ্ছে 2024-এর ডিসেম্বর দিলাম, হ্যাঁ মনে রাখেন ডিসেম্বর, আমরা এই ডিসেম্বরের সাথে কম্প্যারিজন করব, কারণ এটা হচ্ছে 23,500 সার্ভিস। ওকে, আমরা এটাকে কি করব, কি ব্যাপার এরকম হয় কেন? ইনভয়েস সেটিং, কপি টু ড্রাফট, কপি, আচ্ছা ড্রাফটে সেভ হয়েছে, আমার সিস্টেম চেঞ্জ হয়েছে মনে হয়। ইনভয়েসে যাই, there is something different about access, আচ্ছা কি কয় রে ভাই, সেটিংস, ইউজার সেটিং, এরপরে আসেন হলো এটাকে আমরা চেঞ্জ পারমিশন দেই। ও ইমেল ভেরিফাই হয় নাই, চুয়ান্ন, জিরো, থ্যাংক ইউ, লগ ইন ইজ নাও ট্রাস্টেড। এবার দেখি হবে, এটা তো আমার র্যান্ডম অ্যাকাউন্ট, কিন্তু এটা কেন করলো? আচ্ছা এবার হবে, হ্যাঁ মানে আমাকে বিশ্বাস করে না যে এটা আমার অ্যাকাউন্ট। ইনভয়েস, হ্যাঁ এখন দেখেন হবে, হ্যাঁ এটাকে আমি হচ্ছে দেখাই, অ্যাপ্রুভ না দেখাইলে হবে না, দুইটাই হয়েছে ফেব্রুয়ারি আর ডিসেম্বর, আচ্ছা একটা অন্তত হবে, অ্যাপ্রুভ করে দিলে আমার ওইখানে এটা শো করবে। আচ্ছা এবার দেখেন আমার এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে একটা, হ্যাঁ কোনটা হয়েছে, ফেব্রুয়ারি, এটা অ্যাপ্রুভ হয় নাই, এটা ডিসেম্বর, এটা আমার অ্যাপ্রুভ করা দরকার। কি বলছে এটা, the following one item was not approved because it was incomplete, ও আচ্ছা ইনকমপ্লিট, আচ্ছা এটা ইনকমপ্লিট আছে, হ্যাঁ আমি একটু কমপ্লিট করি। আচ্ছা দেখেন আমি একটা কমপ্লিট করি, এখানে ইস্যু কি আছে, আচ্ছা এবার হবে আর কি, ডিউ ডেট দেই নেই, হ্যাঁ রাইট, ডিউ ডেট, ডিউ ডেট দিলে হয়ে যাবে। আচ্ছা দেখেন আমরা ডিউ ডেটটা দিয়ে নেই, ডিউ ডেট দিলে এরপরে হচ্ছে এটাকে আমরা অ্যাপ্রুভ করতে পারবো। সেন্ড মেইল, আচ্ছা মেইল আইডি ধরে নিচ্ছি, এটা দিয়ে দিলাম, এবার দেখেন অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ এইবার আমরা একটু ইয়াতে যাব, বাজেটে যাব, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা এইবার দেখেন আমরা এখানে কিছু একটা পাবো, দেখেন আমরা একটু কম্প্যারিজনটা করব, এবার দেখেন এই যে 47,000 ওভারঅল। এখন আমি এক মাসেরটা যদি করতে, যেহেতু আমি 12 মাসেরটা করছি, তার মানে এই 12 মাসের মধ্যে আমার যা যা ছিল সবই এখানে চলে আসছে কম্প্যারিজন করার ক্ষেত্রে। বাট আমার দরকার হচ্ছে আমি মান্থ টু মান্থ যদি করতে চাই, তাহলে আমি এখানে দিব ডিসেম্বর মাস, ডিসেম্বরে আমার
ডিসেম্বরে ধরেন 1 তারিখ থেকে আমি দিব ডিসেম্বরের, দেখেন ডিসেম্বরের 31 তারিখ দিয়ে আমি এটাকে আপডেট দিব। আপডেট দিলে দেখেন এখন 1 মাসের সাথে কম্প্যারিজনটা হবে। 1 মাসে আমার এই মানে ডিসেম্বর মাসে আমার সেলের বাজেট ছিল $20,000, বাট আমি সেল করছি $23,500। ক্লিয়ার? আমার এখানে ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স মানে ডিফারেন্স কত? 3,500। এখন বেশি কত পার্সেন্ট? 17.50% আপনি বেশি সেল করেছেন, ওই জন্য এটা গ্রিন কালার শো করছে। এটা হচ্ছে ডিসেম্বর। আর এপ্রিল থেকে ডিসেম্বর ওভারঅল মান্থলি বাজেটে আপনার টোটাল কত ছিল এটাও এখানে শো করতেছে। ঠিক আছে? তারপরে এখানে ভেরিয়েন্স এবং হচ্ছে এখানে আপনার অন্য ভেরিয়েন্সগুলো দেখাবে। তার মানে আপনি যদি কুইক বুকসের সাথে কম্পেয়ার করেন, কুইক বুকসে আমার মান্থ টু মান্থ একটা পেজে 12 মাসেরটাই আসে। এখানে আপনি এক মাস করে দেখতে পারবেন, আর ওভারঅল দেখতে চাইলে একদম ফুল মাস একটা কলামে আপনার সাথে কম্প্যারিজনে দেখাবে। ঠিক আছে? এখন ধরেন আমরা এভাবে এটা করতে পারবো। এখন ধরেন যদি আপনি ইম্পোর্ট করতে চান, এখানে ইম্পোর্ট করার অপশন আছে। কুইক বুকস ইয়াতেও ছিল, এই কুইক বুকসেও ছিল, এখানেও আছে। আপনি এখানে ইম্পোর্ট করবেন কিভাবে? আগে আপনি এক্সেলে সব কিছু করে নেবেন, দেন আপনি এখানে এসে বাজেট অপশনে যাবেন। এই হচ্ছে বাজেট ম্যানেজার। বাজেট ম্যানেজারে গেলে আপনি এখানে এসে দেখেন এই যে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে আপনাকে আপনি সবসময় কি করবেন? এক্সেল ফাইলটা নেবেন। এক্সেল ফাইলটা মোর কনভিনিয়েন্ট, মানে এখানে কি বলছে? অ্যান এরর ওয়াকার রিড দ্য গাইডলাইন। আচ্ছা গাইডলাইন কি বলছে? 12 মান্থ বাজেট স্টার্টিং এপ্রিল এত। বুঝলাম না আমাকে এত কেন বাধা দিচ্ছে আজকে, প্রবলেমটা কি? আমি এমনি একটু কম বুঝি, আমার এত বাধা দেখেন। দেখেন এইবার খেয়াল করেন, আমরা ওভারঅল একটা বাজেটের একটা এক্সেল শিট পেয়েছি। এখন দেখেন মানে এক্সেল শিটটা দেখতে সুন্দর এবং অনেক অর্গানাইজ এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে সমস্ত কিছু চলে আসছে। বাট আপনি যদি সিএসবিটা নেন, সিএসবির ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে মানে অন্য কোনো ঝামেলা না, কিন্তু ফরম্যাটিংটা এটার চেয়ে ওইটা সুন্দর। এ দেখেন এটা চলে সুন্দর না? ওইটা অনেক বেশি গোছানো, তাই না? এইটাও দিতে পারেন, অসুবিধা নাই, যেটাই দেন না কেন কোনো সমস্যা নাই। এখন আপনি কি করবেন? এখানে এসে বসাবেন। ধরেন আমি এখানে দিলাম, দেখেন এখানে দিব হচ্ছে ধরেন 25,000। 25,000 আপনি তো আগে এখানে ই করে নেবেন, মেক করে নেবেন। দিলাম 25,000। এখানে একটা জিনিস শিওর হবেন, মানে এখানে যেগুলো যেটা নাই ওই লেজার এখানে অ্যাড করবেন না। যদি করতে হয় আগে চার্ট অফ অ্যাকাউন্টকে অ্যাড করে, অর্থাৎ সমস্ত লেজার মানে আপনি যতগুলো লেজারে ফিগার দিতে চান সবগুলো লেজার আগে চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। দেন আপনি স্যাম্পল ফাইল ডাউনলোড করবেন, তাহলে সবই থাকবে। দেন আপনি এখানে কি করবেন? এন্ট্রি দিয়ে আপনি ইম্পোর্ট করবেন, আদারওয়াইজ কিন্তু করবেন না। কস্ট অফ গুডস সোল্ড দেখেন, কস্ট অফ গুডস সোল্ড ধরে নিচ্ছি আমি 13,000। এই দুইটা দিয়ে আমি একটু দেখাই। আমরা ইম্পোর্ট যদি করি সেটা আমাদের কতটা সহজ হয়। দেখেন এই দুইটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে আমার সেলস 25,000 আর একটা হচ্ছে 13,000। এখন এটা আমি এখন ইম্পোর্ট করব। এটাকে আমি একটু রিলোড দিয়ে নেই। এখানে আসলে ইম্পোর্ট করেন, ফাইল সিলেক্ট করেন, ইম্পোর্টে আসেন, ইম্পোর্ট দেন, কনফার্ম দেন। এইবার আসেন
যে আমি যেটা দিয়েছি আমার এই দুইটা থাকলেই হলো, কারণ আমি তো সব দিইনি। দেখেন সেলস সব জায়গায় আসছে 25,000, আর 13,000 দিয়েছিলাম কস্ট অফ সেল। এই দেখেন কস্ট অফ সেল 13,000, এই যে কস্ট অফ সেল 13,000। তাহলে আমরা জেরোর বাজেট, ম্যানুয়াল এবং ইম্পোর্ট পারবো তো? এখানে আরেকটা জিনিস দেখেন, রিপোর্ট আমরা যদি কাস্টমাইজ করতে চাই, সেই ক্ষেত্রে কাস্টমাইজ করার সিস্টেম কি? আমরা ধরুন প্রফিট অ্যান্ড লসে যাব। আপনার ক্লায়েন্ট বললো যে আমাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো রেডি করে পাবলিশ করে দাও, ঠিক আছে? তাহলে কারণ আপনি যদি এখানে মানে র্যান্ডমলি যতবার আসবেন ততবারই কিন্তু রিপোর্ট রান করা লাগবে। এটা তো আর যেভাবে আপনি রান করে রেখে যাবেন পরে এসে আবার তো আপনি ওই অবস্থায় দেখতে পারবেন না, পারবেন? অনেক সময় ক্লায়েন্ট তো দেখা যায় রিপোর্ট ওইভাবে রান করতে পারে না। সে বলবে যে তুমি 2024 সালের যত রিপোর্ট আছে সব রিপোর্ট রান করে পাবলিশ করে দাও। পাবলিশ মিনস ধরেন আপনি এখানে এই মাসের রিপোর্ট আপনি রান করবেন, এখানে যা আছে ঠিক এটার উপরে রিপোর্ট রান করবেন। তাহলে আপনি প্রথমে হচ্ছে দেখেন আপনি সেভ অ্যাজ, এই যে পাবলিশ, প্রথমে কাস্টম করতে পারেন। দেখেন কাস্টম করে আপনি এখানে লিখতে পারেন যে কাস্টমাইজ প্রফিট অ্যান্ড লস, সেভ করলেন। সেভ করে দেখেন এটা কাস্টমাইজে চলে গেছে, এই যে কাস্টমে গেলে আপনি দেখবেন এই রিপোর্টটা পাবেন। এই যে এটা কিন্তু ফিক্সড থাকবে, জাস্ট এখানে ক্লিক করেন। দেখেন এই রিপোর্টটা আপনার ফিক্সড থাকবে, ঠিক আছে? এটা আপনি যখন রিপোর্টটা রান করেন আপনি চাইলে কম্পেয়ার 1 2 3 4 5 ইয়ার আপনি এখানে চাইলে দেখাইতে পারেন আপডেট। এবার দেখেন এই যে 3 বছর এটা কিন্তু শো করতেছে, ডেটা যত থাকবে তত এখানে শো করবে, ঠিক আছে? সো এটাও আপনি পাবলিশ করে রাখতে পারবেন। এখন ধরেন কাস্টম করতে পারবেন, ড্রাফট করে রাখতে পারবেন, পাবলিশ করে রাখতে পারবেন। পাবলিশ করলাম, পাবলিশ করলে এইটা আমার পাবলিশ যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে থাকবে। এই দেখেন এটা থাকবে আমার, এই যে কি করা যায়, হোম, কাস্টম, ড্রাফট, পাবলিশ, ফাইল উইথ এইচএমআরসি, আর্কাইভ। আর্কাইভে যদি দেন তাহলে এটা এখানে মানে ডিলিট করার অবস্থার মতো করে থাকবে। আর ফাইল টু এইচএমআরসি, ধরেন আপনি যদি মনে করেন যে এটা আপনি হচ্ছে এইচএমআরসিতে ফাইল করবেন তাহলে ফাইল টু এইচএমআরসিতে রাখবেন, আর পাবলিশ মানে তো পাবলিশ। এখানে এসে কাস্টমার শুধু ঢুকে দেখবে যে তার এই রিপোর্টগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এবং এটা তার রান করা লাগবে না, এটা অটোমেটিক্যালি যেভাবে আপনি রিপোর্ট রান করে দিবেন ওইভাবে এখানে ওই অবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা তাহলে শেষ করি, হ্যাঁ?